আজকে তো একটা মহান মে দিবস, যেদিন ছুটির দিন তোমরা যে ক্লাস করতেছো এটা খুব ভালো। তা আমরা আজকে ইউটেরাস পড়বো। তো ইউটেরাস কি? হোয়াট ইজ ইউটেরাস? ইউটেরাস ইজ দ্য চাইল্ড বিয়ারিং অর্গান অফ ফিমেল, তাই না? তাহলে ইট প্রোভাইডস এন সাইট অ্যান্ড এনভায়রনমেন্ট ফর implantation of fertilized ovum and development of embryo, তাই না? তো এইটা কি জিনিস? এটা ইজ এ থিক ওয়াল্ড মাস্কুলার অর্গান, না? আর এর পজিশনটা কেমন থাকে? অবলিকলি থাকে বিটুইন দা, এর এক্সিসটা যেটা অবলিকলি প্লেস বিটুইন দা কি রেকটাম পোস্টেরিয়রলি অ্যান্ড দা ইউরিনারি ব্লাডার অ্যান্টেরিয়রলি। এর লং এক্সিস যদি এমটি ব্লাডার থাকে তার এর লং এক্সিসটা মোটামুটি হরিজন্টাল। এই জিনিসটাও সুপিরিয়রলি কমিউনিকেটেড উইথ দ্য ফ্যালোপিয়ান টিউব, মানে সুপিরিয়রলি ওয়ান ইজ সাইডে ফ্যালোপিয়ান টিউব, এই ফ্যালোপিয়ান টিউব বা ইউটারাইন টিউবের সাথে কমিউনিকেটেড থাকে, আর ইনফেরিয়রলি ইট ইজ কমিউনিকেটেড উইথ দ্য ভ্যাজাইনা। এর শেপটা হচ্ছে পেয়ার শেপ। মেজারমেন্ট যদি বলো তাহলে এর লেংথ হচ্ছে যে লেংথ মানে এখান থেকে শুরু করে এই ফান্ডাস থেকে শুরু করে সার্ভিক্স পর্যন্ত এর লেংথ হচ্ছে 3 ইঞ্চিস, আর ব্রেথ হচ্ছে 2 ইঞ্চিস, আর যদি থিকনেস অ্যান্টেরোপোস্টেরিয়র থিকনেস বা অ্যাবভ ডাউনওয়ার্ডস যে থিকনেস বলো তার থিকনেসটা থাকবে হচ্ছে 1 ইঞ্চিস। ওয়েট মোটামুটি 30 to 40 গ্রাম। এই যে সাবডিভিশন, মানে একে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বডি, তাহলে একটা আমরা বলতে পারি হচ্ছে বডি, আর একটা হচ্ছে সার্ভিক্স। তাহলে বডি যে আপার পেয়ার শেপড পার্ট, এই পেয়ার শেপ পার্টটাকে আমরা বলি হচ্ছে বডি, যেটা হচ্ছে আপার 2/3 অফ দা ইউটেরাস তৈরি করে। যে যেটা বডি, তাহলে এইখান থেকে এই জায়গা থেকে শুরু করে, এইখান থেকে শুরু করে এর উপরের পার্টটা হচ্ছে বডি। বডিটা হচ্ছে আপার 2/3 তৈরি করে, আর লোয়ার 1/3 যে সিলিন্ড্রিক্যাল পার্ট, এই সিলিন্ড্রিক্যাল পার্টটাকে বলা হচ্ছে সার্ভিক্স। বডি এন্ড সার্ভিক্স এর মাঝখানে একটা সার্কুলার কনস্ট্রিকশন থাকে বডি এবং সার্ভিক্স এর মাঝখানে। তাই এই এটাতে ভ্যাজাইনা যদি আমরা এটা হাইড করে দিই তাহলে তাই বডি এবং সার্ভিক্স এই এর মাঝখানে থাকে একটা কনস্ট্রিক্টেড সার্কুলার কনস্ট্রিকশন এই বরাবর। এই সার্কুলার এইখান বরাবর যদি থাকে যে সার্কুলার কনস্ট্রিকশন এই বরাবর, এই সার্কুলার কনস্ট্রিকশন এটাকে বলা হয় হচ্ছে ইসমাস। তাহলে বডি আর হচ্ছে সার্ভিক্স, তাই এর মাঝখানে আর একটা থাকতেছে ইসমাস। তাই বডির উপর দিকে এসে কানেকশন বা এর ভিতরে ঢুকে পড়ে হচ্ছে এন্টার করে আমাদের ইউটারাইন টিউব। এইটি ইউটারাইন টিউব বা ফ্যালোপিয়ান টিউবের ভিতরে সে জয়েন করে পেয়ার্স করে। আর লোয়ার সার্ভিক্স, এই সার্ভিক্সে আবার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ভ্যাজাইনাল পার্ট আর একটা হচ্ছে সুপ্রাভ্যাজাইনাল পার্ট। তো বডির যে আপার ডোম লাইক, এই বডির যে আপার ডোম লাইক পার্ট, দুটো ইউটারাইন টিউবের যে ক্যানাল, এই ক্যানাল বরাবর যদি একটা হরিজন্টাল ইমাজিনারি হরিজন্টাল লাইন টানা যায়, তাই এই হরিজন্টাল লাইনের উপরের যে ডোম লাইক পার্ট থাকে, এই ডোম লাইক পার্ট, এই ডোম লাইক পার্টটাকে বলা হচ্ছে হলো ফান্ডাস। এবং অনেক বইতে আবার লেখা আছে যে 3টে পার্ট এর, একটা হচ্ছে ফান্ডাস, বডি অ্যান্ড সার্ভিক্স। সে 3টেও বলতে পারো, আবার বলতে পারো যে বডি অ্যান্ড সার্ভিক্স। আর বডির উপরের যে ডোম লাইক একটা ইমাজিনারি লাইন বিটুইন দ্য টু ফ্যালোপিয়ান টিউব, ওপেনিং অফ দ্য টু ফ্যালোপিয়ান টিউবের উপরে যে পার্টটা থাকে সেটাকে বলা হচ্ছে ফান্ডাস। আর ফান্ডাস হচ্ছে কাভার্ড বাই, টোটালি কাভার্ড বাই, এটা কনভেক্স
সারফেস যেটা টোটালি কাভার্ড বাই হচ্ছে পেরিটোনিয়াম। বডির তাহলে এই ফান্ডাস থেকে একেবারে ইসমাস পর্যন্ত যে পার্টটা থাকতেছে, ফান্ডাস থেকে ইসমাস পর্যন্ত যে পার্টটা, সেই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে বডি প্রপার বা বডি। এই তাহলে এইখান থেকে ফান্ডাস, এই ফান্ডাসের থেকে এই পর্যন্ত এই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে বডি বডি প্রপার বা বডি, সিম্পলি বডিও বলে বা বডি প্রপার বলতে আরো ভালো হয়। তো এই বডি যে প্রপার, এর কয়টা প্রেজেন্টিং পার্ট থাকবে। প্রেজেন্টিং পার্ট থাকবে হচ্ছে এর দুটো সারফেস থাকবে, একটা হচ্ছে অ্যান্টিরিয়র সারফেস আর একটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। মানে এর অ্যান্টিরিয়র সারফেস যেটা অ্যান্টেরো ইনফেরিয়রলি থাকতেছে টুয়ার্ডস দা ইউরিনারি ব্লাডার, সেটাকে তো অ্যান্টিরিয়র সারফেস বলে। আর এই পিছন দিকে যে সারফেসটা থাকছে পোস্টেরিয়র সুপিরিয়রলি, সেই সারফেসটাকে আমরা বলতেছি হচ্ছে পোস্টেরিয়র সারফেস। আর ওয়ান ইজ সাইডে থাকতেছে, এই ওয়ান ইজ সাইডে এই দুটো হচ্ছে রাইট এন্ড লেফট ল্যাটারাল বর্ডার। এবার হচ্ছে রাইট ল্যাটারাল বর্ডার, ও পাশে লেফট ল্যাটারাল বর্ডার। তাহলে থাকতেছে হচ্ছে দুটো সারফেস, অ্যান্টিরিয়র সারফেস আর পোস্টেরিয়র সারফেস, এবং রাইট এন্ড লেফট ল্যাটারাল বর্ডার। তাহলে অ্যান্টিরিয়র সারফেসটা কেমন? অ্যান্টিরিয়র সারফেসটা হচ্ছে মোটামুটি ফ্ল্যাট অ্যান্ড ডিরেক্টেড ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস। এই সারফেসটা হচ্ছে কি মোরাললেস ফ্ল্যাট, এবং এটা ডিরেক্টেড ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস। এটার কোন পর্যন্ত পেরিটোনিয়াল কাভারিং থাকে হচ্ছে ইসমাস, এই যে এই পর্যন্ত। তার মানে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে পেরিটোনিয়াল কাভারিং থাকে। পেরিটোনিয়াল কাভারিং ইসমাস পর্যন্ত থাকে। ইসমাস থেকে তারপরে সেটা মানে সার্ভিক্সের কিছু পার্টটা, মানে সুপ্রা ভ্যাজাইনাল পার্ট, আর ভ্যাজাইনাল পার্ট তো বটেই, সুপ্রা ভ্যাজাইনাল পার্টও কিন্তু পেরিটোনিয়াম থাকে না। তার আগ থেকেই পেরিটোনিয়াম রিফ্লেক্টেড হয়ে সুপিরিয়র সারফেস অফ দা ব্লাডারের সুপিরিয়র সারফেসে চলে আসে। তার মানে অ্যান্টিরিয়র যে সারফেস আমরা দেখলাম, তাহলে অ্যান্টিরিয়র সারফেস হচ্ছে ইসমাস পর্যন্ত আমাদের পেরিটোনিয়াম থাকে। তারপরে পেরিটোনিয়ামটা রিফ্লেক্টেড হয়ে সুপিরিয়র সারফেস অফ দা ব্লাডারে চলে আসে, আর এইখানে একটা পাউচ তৈরি হয়, যেটাকে আমরা বলি হচ্ছে ইউটেরো ভেসিকল পাউচ। স্যার হ্যাঁ, স্যার ইউটেরো, বলো। স্যার ইসমাসটা একটু দেখাবেন স্যার? ইসমাসটা আসলে এরাই ওইভাবে তৈরি করিনি। তারপরে আমরা ইসমাসটা হচ্ছে এইখান থেকে, ধরো এইটা হলো ভ্যাজাইনাল পার্ট অফ দা সার্ভিক্স, যেটা আমরা ভিতরে দেখতে পাচ্ছি, এইটা এইখান থেকে এই পর্যন্ত ভ্যাজাইনাল পার্ট। আর এইখানে কিছুটা থাকবে হচ্ছে সুপ্রা ভ্যাজাইনাল পার্ট, বুঝছো? তাহলে সুপ্রা ভ্যাজাইনাল পার্টে এই বরাবর যদি আমরা দেখি, তাই এই বরাবর এই হচ্ছে ইসমাস থাকবে, বডি এবং সার্ভিক্স। এই বডি এবং সার্ভিক্স এই দুটোর মাঝখানে ইসমাসটা থাকবে, একটা সার্কুলার কনস্ট্রিকশন। আর এই সার্কুলার কনস্ট্রিকশনটা মোর প্রমিনেন্ট থাকবে অ্যান্টিরিয়রলি। যদি আমরা অ্যান্টিরিয়রলি দেখি, তাহলে অ্যান্টিরিয়রলি দেখি, তাই অ্যান্টিরিয়রলি এই বরাবর এই যে অ্যান্টিরিয়রলি এই বরাবর যে কালো দাগ দেখা যাচ্ছে, এই বরাবর এদিক থেকে এই পর্যন্ত, এদিক থেকে এই দিকে চলে যাবে হচ্ছে আমাদের ইসমাস। কারণ অ্যান্টিরিয়রলি প্রমিনেন্ট থাকবে কেন? অ্যান্টিরিয়রলি আমরা জানি যে এন্টি ভার্সন আর এন্টি ফ্লেকশন দুটো অ্যাঙ্গেল তৈরি হয়। তাই এই ইসমাস বরাবর একটা অ্যাঙ্গুলেশন হবে, যেটাকে বলা হয় এন্টি ফ্লেকশন অফ দা ইউটেরাস। এই এন্টিফ্লেকশন যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যেহেতু সামনের দিকে তৈরি হয়, এই জন্য ওই অ্যাঙ্গেল যেখানে তৈরি হবে সেই অ্যাঙ্গেলের জায়গাটাকেই আমরা বলবো ইসমাস। কথা কি বুঝছো? মানে একটা সার্কুলার কনস্ট্রিকশন, যেটা অ্যান্টিরিয়রলি আমরা বেশি প্রোনাউন্সড পাবো। তাহলে পোস্টেরিয়র সারফেস, যে পোস্টেরিয়র সারফেসটা ডিরেক্টেড কোন দিক থেকে? পোস্টেরিয়র সারফেস ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস, অ্যান্ড যেহেতু আমরা বলেছিলাম যে যখন ইরেক্ট পজিশনে থাকে, ইরেক্ট পজিশনে অ্যানাটমিক্যাল পজিশনে যে সময় থাকবে লেডি, তখন তার লং এক্সিস অফ দা ইউটেরাস টা হচ্ছে মোর অর লেস হরিজন্টাল। বলো স্যার, অ্যান্টিরিয়র সারফেসটা কই পর্যন্ত এক্সটেন্ড করে, মানে কই থেকে কই এক্সটেনশনটা একটু আবার বলুন। অ্যান্টিরিয়র সারফেসের এক্সটেনশন তো
তোমার এই যে অ্যান্টিরিয়র সারফেস এই বরাবর তো আমরা বলতেছি ফান্ডাস। এই যে সামনের দিকে যেটা দেখা যাচ্ছে এইটা হলো অ্যান্টিরিয়র সারফেস। এই অ্যান্টিরিয়র সারফেস ফান্ডাস থেকে শুরু করে তারপরে ফান্ডাস থেকে শুরু করে কোন পর্যন্ত থাকবে, ইসমাস পর্যন্ত। যেহেতু আমরা বলতেছি হচ্ছে কারেন্ট অ্যান্টিরিয়র সারফেস, দিস ইজ দ্য অ্যান্টিরিয়র সারফেস অফ দ্য বডি অফ দ্য ইউটেরাস। Uterus. তাহলে এর অ্যান্টিরিয়র সারফেসটা ফান্ডাস থেকে হচ্ছে ইসমাস পর্যন্ত থাকবে। আর এই অ্যান্টিরিয়র সারফেসটা কাভার্ড বাই Peritoneum. পেরিটোনিয়াম আপ টু দ্য Peritoneum. ইসমাস। ইসমাসের পরে কিছুটা অংশ ফাঁকা থাকবে হচ্ছে Superior সুপ্রাভেজাইনাল surface of the সুপ্রাভেজাইনাল bladder. না সুপ্রাভেজাইনাল পার্ট অফ দ্য সার্ভিক্স। Cervix. কিছুটা অংশ ফাঁকা থাকবে, ফাঁকা থাকার পরে তারপরে সেইটে তার আগেই ইসমাস থেকে সুপিরিয়র সারফেস অফ দ্য ব্লাডার এর উপর Bladder এ চলে যাবে। রিফ্লেক্টেড হয়ে চলে আসবে কে, Peritoneum. পেরিটোনিয়াম। আর এইখানে একটা পাউস তৈরি করবে যেটাকে আমরা বলতেছি হচ্ছে ইউটেরোভেসিকল পাউস বা ভেসিকুলো ইউটেরাইন পাউস, যেটা এখানে পাওয়া যাবে। আর পোস্টিরিয়র সারফেসটা কেমন থাকবে, কনভেক্স। পোস্টিরিয়র সারফেসটা এই দেখতে পাচ্ছ যে পোস্টিরিয়র সারফেস, এই পোস্টিরিয়র সারফেসটা হচ্ছে কনভেক্স। পোস্টিরিয়র সারফেসটা স্যার একজনকে যদি একটু অ্যাকসেপ্ট করতেন। কনভেক্স। পোস্টিরিয়র সারফেসটা থাকবে হলো কনভেক্স এন্ড ডিরেক্টেড আপওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস। আমরা তো বলেছিলাম যে এটা লং এক্সিসটা হরিজন্টালি থাকে, এই জন্য এর পোস্টিরিয়র সারফেসটা মোটামুটি হচ্ছে আপওয়ার্ডস এন্ড স্লাইটলি ব্যাকওয়ার্ড থাকবে যখন এমটি ইউরিনারি ব্লাডার থাকবে। আর ব্লাডার যখন ফুল থাকবে তখন পোস্টিরিয়র সারফেসটা বেশিরভাগই থাকবে হচ্ছে পোস্টিরিয়রলি ব্যাকওয়ার্ডস এন্ড স্লাইটলি আপওয়ার্ডস যদি ব্লাডার ফুল থাকে। তাহলে পোস্টিরিয়র সারফেসের পুরোটাই একেবারে পোস্টিরিয়র সারফেস ফান্ডাস হয়ে পোস্টিরিয়র সারফেস অফ দ্য বডি, সুপ্রাভেজাইনাল পার্ট অফ দ্য সার্ভিক্স এন্ড দ্য পোস্টিরিয়র ফর্নিক্স অফ দ্য ভ্যাজাইনা, পুরোটাই কাভার করা থাকবে। একেবারে এইখান থেকে শুরু করে একেবারে নিচের দিক পর্যন্ত এই ভ্যাজাইনা এই পর্যন্ত চলে আসবে হচ্ছে কি, পেরিটোনিয়াম এই পুরোটাকে কাভার করে রাখবে। তারপরে আপ টু দা পোস্টিরিয়র Peritoneum. সার্ভিক্স, পোস্টিরিয়র ফর্নিক্স অফ দা ভ্যাজাইনা। সেখান থেকে পেরিটোনিয়ামটা রিফ্লেক্ট হয়ে কোথায় চলে যাবে, রিফ্লেক্ট হয়ে এর পিছনে থাকে হচ্ছে আমাদের Rectum. রেকটামের মিডল 1/3 এর উপর দিয়ে চলে যাবে, যেটাকে আমরা এই যে ফোল্ডিংটা তৈরি হলো, এই যে একেবারে ভ্যাজাইনা থেকে, তাহলে এটা কিন্তু ইউটেরাস থেকে তৈরি হয়নি, এটা হচ্ছে ভ্যাজাইনা থেকে, ভ্যাজাইনার আপার পার্ট থেকে মানে পোস্টিরিয়র ফর্নিক্স থেকে তৈরি হয়ে চলে গেল রেকটামের ওই দিক। তাহলে এটাকে বলে কোন ফোল্ডিং বলা হয়, রেক্টোভ্যাজাইনাল না, এটাকে তো এরিয়াটাকে আমরা পাউস অফ ডগলাস বলি, কিন্তু এই যে রিফ্লেক্টেড হয়ে চলে গেল আমাদের পেরিটোনিয়াম, এই পেরিটোনিয়ামের এই পার্টটাকে আমরা রেক্টোভ্যাজাইনাল ফোল্ড বলে। রেক্টোভ্যাজাইনাল ফোল্ড বলতেছে। ঠিক একই রকম আমরা যদি সামনের দিকের কথা বলেছিলাম, তা সামনের দিকের এইখানে যে গ্যাপটা তৈরি হবে, যে স্পেসটা, যে এরিয়াটা তৈরি হবে, এই স্পেসটাকে আমরা বলি হচ্ছে যে ইউটারো ভেসিকুলার পাউস, তাই না? এর মাঝখানে যে গ্যাপটা তৈরি হবে এই গ্যাপটাকে আমরা বলবো ইউটারো ভেসিকুলার পাউস। কিন্তু এইটাকে আমরা যে ইউটারো ভেসিকুলার ফোল্ড, এইখানে যে পেরিটোনিয়ামের ফোল্ডটা ওইখান থেকে রিফ্লেক্ট হয়ে ব্লাডারের উপর চলে আসবে, সেইটাকে আমরা বলবো ইউটারো ভেসিকুলার ফোল্ড। ঠিক একই রকমের পিছনের ফোল্ডটাকে আমরা বলতেছি হচ্ছে যে রেক্টোভ্যাজাইনাল ফোল্ড। যেহেতু এটা ভ্যাজাইনা থেকে যাচ্ছে এই জন্য রেক্টো ইউটারাইন না বলে রেক্টোভ্যাজাইনাল ফোল্ড বলতেছি। এই রেক্টোভ্যাজাইনাল ফোল্ড যখন এখান থেকে তৈরি হয়ে যাবে, এইখান দিয়ে তোমার রেক্টোভ্যাজাইনাল ফোল্ড তৈরি হবে, এরকম আসে রেক্টোভ্যাজাইনাল ফোল্ডটা তৈরি হবে একেবারে এই ডেপথে যে স্পেসটা তৈরি হচ্ছে, এই স্পেসটাকে বা এই এরিয়াটাকে আমরা বলতেছি রেক্টোইটারাইন পাউস অফ ডগলাস। এই রেক্টোইটারাইন পাউস অফ ডগলাস যখন তৈরি হয়, এই একেবারে মাঝখানে হচ্ছে এরকম ডিপ থাকে, আর দুই পাশ দিয়ে কিন্তু ডিপ থাকে না, দুই পাশ দিয়ে হচ্ছে সরাসরি
স্টেটলি, এই যে মোটামুটি একেবারে স্টেট একটা ইসে ফোল্ডিংটা, একটা ইসের ফোল্ডিং পাবো আমরা, পেরিটোনিয়ামের ফোল্ডিং পাবো, যেটাকে বলা হয় রেক্টো ইউটারাইন ফোল্ড অফ পেরিটোনিয়াম। রেক্টো ইউটারাইন ফোল্ড, কথা কি বুঝছো? স্যার লাস্টেরটা একটু আরেকবার রেক্টিউটারাইন এই মাঝখানে, এখানে 3 ডাইমেনশনালি তো আঁকা যাচ্ছে না, মাঝখানে যদি দেখো এরকম একেবারে ডেপথ হয়ে চলে যাবে, তাই না, যেটাকে আমরা বলতেছি হচ্ছে রেক্টো ভ্যাজাইনাল ফোল্ড। রেক্টো ভ্যাজাইনাল ফোল্ড, আর এই মাঝখানের গ্যাপটাকে আমরা বলতেছি হচ্ছে রেক্টিউটারাইন পাউচ। রেক্টো ইউটারাইন পাউচ অফ ডগলাস। এখন এই রেক্টো ইউটারাইন পাউচ অফ ডগলাসের ভিতরে হাত দিয়ে, অথবা এই হাত দিয়ে যদি নিচের দিকে প্রেসার দেওয়া যায়, নিচের দিকে পোস্টেরিয়র ইনফেরিয়রলি যদি প্রেসার দেওয়া যায়, তাহলে এই যে ফোল্ডটা চলে গেলে, এই ফোল্ডটা দুই পাশ, এ পাশ এবং এ পাশ, দুই পাশই হচ্ছে উঁচু হয়ে উঠবে। কথা কি বুঝছো? যে এর Yes, sir. মাঝখানে যদি আমরা ওই পুরো ফিঙ্গার গুলো নাকেল দিয়ে, আমাদের হাতের নাকেল দিয়ে যদি চেপে ধরি, তাহলে এই বরাবর যদি আমরা হাত দিয়ে চেপে ধরি এখানে নাকেল দিয়ে, তাহলে এর দুই পাশ, এই যে পাউচ অফ ডগলাস, এই পাউচ অফ ডগলাসের এ পাশ রাইট সাইড এবং এ পাশ হচ্ছে লেফট সাইড, এই রাইট সাইড এন্ড লেফট সাইডের পেরিটোনিয়ামটা একটু উঁচু হয়ে উঠবে, বুঝছো? সেইটাকেও আমরা একটা ফোল্ড ধরতে পারি। সেই ফোল্ডটা যে, তাহলে আমরা এইখানে দেখতেছি এই বরাবর যদি আমরা করোনাল সেকশন দিই, তাহলে করোনাল সেকশন দিলে দেখবো যে এই পাশে একটু পেরিটোনিয়াম উঁচু, এইখানে এসে নিচু, আবার এইখানে এসে উঁচু হয়ে চলে গেছে, বুঝছো? এই মাঝখানের জায়গাটাকে আমরা যদি করোনাল, এটা অ্যান্টেরোপোস্টেরিয়রলি দেখতেছি, আমরা যদি করোনাল সেকশন দিয়ে দেখি, তাহলে এই মাঝখানের জায়গাটা আমরা দেখবো নিচু, এইটাই হচ্ছে পাউচ অফ ডগলাস। আর এ পাশেও একটা ফোল্ডিং, এরকম উঁচু হয়ে একটা ফোল্ডিং হবে রাইট সাইডে, লেফট সাইডে এবং উঁচু হয়ে একটা ফোল্ডিং তৈরি হবে। সেই ফোল্ডিং গুলোকেই বলা হচ্ছে রেক্টো ইউটারাইন ফোল্ড অফ পেরিটোনিয়াম। রেক্টো ইউটারাইন ফোল্ড অফ পেরিটোনিয়াম, ওয়ান ইজ সাইড অফ দা, তাহলে এইটা হচ্ছে পাউচ অফ ডগলাস। তাহলে পাউচ অফ ডগলাসের সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি কি, সামনের দিকে থাকতেছে হচ্ছে এই সুপ্রাভ্যাজাইনাল পার্ট অফ সার্ভিক্স। তারপরে আর কি থাকতেছে, তার নিচে থাকতেছে হচ্ছে পোস্টেরিয়র ফর্নিক্স অফ দা ভ্যাজাইনা, তাই তো? জি স্যার। তাহলে এই দুটো পার্ট থাকতেছে হচ্ছে সামনের দিকে। পিছন দিকে কে থাকতেছে? পিছন দিকে থাকতেছে হচ্ছে মিডল থার্ড অফ দা রেকটাম। আর ওয়ান ইজ সাইডে থাকতেছে কে? তাহলে ওয়ান ইজ সাইডে তাকে রাখতেছে হচ্ছে রেক্টো ইউটারাইন ফোল্ড অফ পেরিটোনিয়াম। রেক্টো ইউটারাইন ফোল্ড অফ পেরিটোনিয়াম। তাহলে আমরা আর উপর দিকে হচ্ছে কি, উপর দিকে ফ্রি, কোনো বাউন্ডারি নাই। তাহলে আমরা এটা জানলাম হচ্ছে কি, কিসের বাউন্ডারি জানলাম? এটা হচ্ছে পাউচ অফ ডগলাসের বাউন্ডারি। যে পাউচ অফ ডগলাসের সামনের দিকে কি থাকে, পাউচ অফ ডগলাসের পিছন দিকে কি থাকে, তারপর ওয়ান ইজ সাইডে কি থাকে। বেশি করে সামনে পিছনে তো এই ছবি দেখে ইজিলি বোঝা যাচ্ছে, কিন্তু ওয়ান ইজ সাইডে থাকতে হচ্ছে রেক্টো ইউটারাইন ফোল্ড অফ পেরিটোনিয়াম। এরকম করে একটা ফোল্ড তৈরি হয়। ফোল্ড তৈরি হয়ে তারপরে এটা কোথায় চলে যায়? এই পেরিটোনিয়ামটা ল্যাটারাল ওয়াল অফ দা পেলভিস। তাহলে এইখান থেকে এইরকম একটা ফোল্ডিং হবে, প্রথমে ফোল্ডিং হয়ে সেটি আবার ডেপথ তৈরি হবে, যেটাকে প্যারাভেসিকুলার গাটার বলে। এই যে এইখান দিয়ে আবার ডেপথ তৈরি হলো না, এটা হলো ভেসিকেলের, মানে ইউরিনারি ব্লাডারের দুই পাশে দুটো গাটারের মতন তৈরি, প্যারাভেসিকুলার গাটার তৈরি হয়ে, দুই পাশে দুটো প্যারাভেসিকুলার গাটার তৈরি হয়ে তারপরে চলে গেল ল্যাটারাল ওয়াল অফ দা পেলভিসে। তাহলে এটা কিন্তু আমরা রেক্টো ইউটারাইন পাউচ অফ ডগলাসের যে বাউন্ডারি, সে বাউন্ডারি সম্বন্ধে জেনে ফেললাম। তাহলে আমরা আর দেখছিলাম হচ্ছে যে এর দুটো সারফেস থাকবে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস আর একটা পোস্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেস এবং বলো স্যার গাটার মানে? স্যার গাটার মানে হচ্ছে একটা শ্যালো ক্যাভিটি, বুঝছো? জি স্যার। শ্যালো ক্যাভিটি, যেরকম তোমাদের আগে একটা গাটারের কথা বলছিলাম যে প্যারাভার্টিব্রাল গাটার। তাই প্যারাভার্টিব্রাল গাটার মানে ভার্টিব্রা
সামনের দিকে তো কি থাকে, বডি, তাই না? যদি জি, স্যার। অ্যাবডোমেনে আমরা দেখি তাহলে স্যার। বডি বরাবর অনেক উঁচু উঁচু হয়ে দুই পাশে কিন্তু ওই রিবের যে অ্যাঙ্গেল, রিবের কনক্যাভিটি থাকার জন্য ওইখানে কিন্তু শ্যালো ক্যাভিটি তৈরি হয়, যেটাকে বলা হয় প্যারাভার্টিব্রাল গাটার। তারপরে আমরা দেখেছিলাম যে প্যারাকোলিক গাটার, মানে ডিসেন্ডিং কোলন আর অ্যাসেন্ডিং কোলন, এরা যখন যায় তখন ওই ওটা তো তোমার রেট্রোপেটোনিয়াল স্ট্রাকচার, ওর উপর দিয়ে যখন ধরো এই এরকম ডিসেন্ডিং কোলন নেমে গেল, তা ডিসেন্ডিং কোলন নেমে গেলে এই বরাবর যদি আমরা ক্রস সেকশন দিই তাহলে ওইভাবেই দেখবো যে এই পাশে একটা চলি হলো একটা গর্তের মতন, তারপরে এইখানে কাভার করে রাখলো আমাদের এই অ্যাসেন্ডিং কোলনকে ধরো কাভার করে রাখলো এখানে, তাহলে আমরা এইখানে অ্যাসেন্ডিং কোলন, তাহলে এই পাশে একটা শ্যালো ক্যাভিটি পাওয়া যাবে, এই পাশে একটা শ্যালো ক্যাভিটি এবং লং ফারোর মতন, মানে এইখান থেকে শুরু হয়ে এইখান থেকে শুরু হয়ে এরকম সামনের দিক পর্যন্ত চলে যাবে, এই উপর নিচে পর্যন্ত চলে যাবে। আর যদি আমরা ক্রস সেকশনে দেখি তাহলে এরকম দেখতে পাবো। তাহলে এই যে একটা লং ফারো, একটা ক্যাভিটি, লং ক্যাভিটি যে অ্যাবভ ডাউনওয়ার্ড বিস্তারিত, এইটাকে বলা হয় প্যারাকোলিক গাটার। কথা বুঝছো? জি স্যার। তাহলে সেরকম প্যারাভার্টিব্রাল গাটার, প্যারাকোলিক গাটার, আর এইটা হলো আমরা কি পেয়েছিলাম, প্যারাভেসিকুলার গাটার, মানে দুটো মানে ভেসিকেলের এই যে আমরা ভেসিকেল মানে হচ্ছে ইউরিনারি ব্লাডার, তো ইউরিনারি ব্লাডার কি কভার করবে না সুপিরিয়র সারফেসকে কভার করে এইরকম করে ল্যাটারাল ওয়াল অফ দা পেলভিসে এরকম হচ্ছে ইটা চলে যাবে, পেরিটোনিয়ামটা চলে যাবে। তো এর দুই পাশে যে নিচু অংশটা, এই যে নিচু অংশটা, এই নিচু অংশটা, এই নিচু জি, দুই স্যার। অংশটাকে আমরা বলি Paravesicular gutter। প্যারাভেসিক্যাল গাটার। গাটার। জি কথা স্যার, বুঝতে কথা পারছি। কথা বুঝছো? জি স্যার। জি স্যার। তো এইভাবে এই জিনিসগুলোকে আমরা গাটার বলি। তারপরে এরপরে আসতেছে হচ্ছে যে আমরা অ্যান্টিরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস সম্বন্ধে জানলাম। এবার হচ্ছে এর আর কি থাকে, বডির টু ল্যাটারাল বর্ডার, দুটো ল্যাটারাল বর্ডার থাকবে। এই দুটো ল্যাটারাল যে বর্ডার, টু ল্যাটারাল যে বর্ডার, এই ল্যাটারাল বর্ডার তাহলে আমরা কি কি জানি যে ল্যাটারাল বর্ডার কোথা থেকে, তাহলে এই ল্যাটারাল বর্ডারের সুপ্রো ল্যাটারাল অ্যাঙ্গেল, এই সুপ্রো ল্যাটারাল অ্যাঙ্গেলে থাকবে হচ্ছে আমাদের এসে এন্টার করবে কে, ইউটেরাইন টিউব। এই ইউটেরাইন টিউব থেকে শুরু করে এইখানে ইউটেরাইন টিউব থেকে শুরু করে এই পর্যন্ত ইসমাস পর্যন্ত এইটাকে আমরা বলতেছি ল্যাটারাল বর্ডার। এটা লেফট ল্যাটারাল বর্ডার, এই পাশে থাকবে রাইট ল্যাটারাল বর্ডার। এই লেফট ল্যাটারাল যে বর্ডার, এই লেফট ল্যাটারাল বর্ডারের রিলেশনে এইখান দিয়ে রান করবে হচ্ছে ইউটেরাইন ভ্যাসেলস, মানে ইউটেরাইন আর্টারি অ্যান্ড ইউটেরাইন ভেইন এখান দিয়ে রান করবে। আর উপর দিকে যদি যাই তাহলে তো দেখলে যে এখানে এন্টার করবে হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। আর ফ্যালোপিয়ান টিউবের অ্যান্টেরো ইনফেরিয়রলি, মানে ফ্যালোপিয়ান টিউব যদি বলি তাহলে ফ্যালোপিয়ান টিউবের এইটা হলো পোস্টেরিয়র ইনফেরিয়র, জাস্ট পোস্টেরিয়র ইনফেরিয়র, এইখানে আর একটা হচ্ছে এই সামনের দিকে, সেটা এরা দেখায় নেই। তাহলে অ্যান্টেরো ইনফেরিয়রলি এই ল্যাটারাল বর্ডারের সঙ্গে অ্যাটাচমেন্ট দেয় হচ্ছে রাউন্ড লিগামেন্ট। এই অ্যান্টেরিয়র ইনফেরিয়রলি এইখানে থাকে হচ্ছে রাউন্ড লিগামেন্ট। আর পোস্টেরিয়র ইনফেরিয়রলি যেটা আমরা এখানে এই যে দেখতে পাচ্ছি যে রিসেন্ট স্টেজে আসছে, সেটা হচ্ছে কি যে ওভারিয়ান লিগামেন্ট। তাহলে ওভারিয়ান লিগামেন্ট, তাহলে এই পোস্টেরিয়র ইনফেরিয়রলি ওভারিয়ান লিগামেন্ট, আর অ্যান্টেরিয়র ইনফেরিয়রলি এটা কেন যেন সেটা দেখাই নেই, এটা হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস। তাহলে ওভারিয়ান লিগামেন্ট এবং রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস এখানে হচ্ছে ল্যাটারাল যে বর্ডার, এই ল্যাটারাল বর্ডারের রিলেশনে তাহলে আমরা তিনটে স্ট্রাকচার এখানে পাবো, তিনটে স্ট্রাকচারের অ্যাটাচমেন্ট পাবো। একেবারে উপর দিকে হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, আর অ্যান্টেরিয়র ইনফেরিয়রলি রাউন্ড লিগামেন্ট, পোস্টেরিয়র ইনফেরিয়রলি লিগামেন্ট অফ দ্য ওভারি। আর এর রিলেশনে থাকবে কে, রিলেশনে থাকবে হচ্ছে ইউটেরাইন ভ্যাসেলস, ইউটেরাইন আর্টারি এন্ড ইউটেরাইন ভেইন ভেনাস প্লেক্সাস এবং ইউটেরাইন আর্টারি, এই রিলেশনে থাকবে। এবার আসো যে সার্ভিক্স হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল যে পার্ট হচ্ছে সার্ভিক্স, আর এই সিলিন্ড্রিক্যাল পার্টটা হচ্ছে ভ্যাজাইনার ভিতর প্রজেক্টেড থাকে। ভ্যাজাইনার ভিতর প্রজেক্টেড তো থাকবে। ভ্যাজাইনা যদি আমরা কি বলে ইরেক্ট পোস্টারে দেখি তাহলে ভ্যাজাইনা ইজ ডিরেক্টেড পোস্টেরো সুপিরিয়রলি, এরকম ভ্যাজাইনাটা পোস্টেরো সুপিরিয়রলি ডিরেক্টেড থাকে। এখানে ইনফেরিয়র অরিফিস, এইটা হলো অরিফিস অফ দ্য ভ্যাজাইনা, এখান থেকে এই পর্যন্ত এরকম থাকে হচ্ছে কি ভ্যাজাইনা। এই ভ্যাজাইনার, হ্যাঁ এই ভ্যাজাইনার
অ্যাকসেপ্ট করে আর কি হবে, এখনই তো শেষ হয়ে যাবে, আমাদের সময় শেষ। তাহলে এই পোস্টেরও, তাহলে এইটা হচ্ছে ডিরেক্টেড পোস্টোর সুপিরিয়রলি, পোস্টের দিকে এবং সুপিরিয়র দিকে ডিরেক্টেড থাকে। আর এই ভ্যাজাইনার ভিতরে হচ্ছে কোন, এই অ্যান্টেরিয়র ওয়াল, এই অ্যান্টেরিয়র ওয়ালকে পিয়ার্স করে, এই অ্যান্টেরিয়র ওয়ালকে পিয়ার্স করে হচ্ছে আমাদের কি ইউটেরাসটা এর ভিতর ঢুকে পড়ে। এইটা হলো ইউটেরাসটা এর ভিতর ঢুকে পড়তেছে এইখান থেকে। এই যে যে অ্যাঙ্গেলটা, এই লং এক্সিস অফ দা ভ্যাজাইনা এন্ড লং এক্সিস অফ দা সার্ভিক্স, এই এর মাঝখানে যে এই যে অ্যাঙ্গুলেশন তৈরি হচ্ছে এইটাকে বলা হয় এন্টিভার্সন। আর এইটে আবার এই পর্যন্ত এর যেহেতু বললাম যে ভ্যাজাইনার ভিতরে একটা অংশ থাকে সার্ভিক্সের, যেটা ভ্যাজাইনাল পার্ট অফ দা সার্ভিক্স বলে, আর এর উপরের একটা পার্ট থাকে যেটাকে বলে সুপ্রাভ্যাজাইনাল পার্ট অফ সার্ভিক্স। এইখান থেকে আর একটা অ্যাঙ্গুলেশন তৈরি হয়, যদি অ্যাঙ্গুলেশন তৈরি হয় যেটাকে বলা হয় এইখানে আর একটা অ্যাঙ্গুলেশন তৈরি হয়, আর এইখানে একটা অ্যাঙ্গুলেশন তৈরি হয়। তা ভ্যাজাইনার সঙ্গে একটা অ্যাঙ্গুলেশন, যেটাকে আমরা বলতেছি হচ্ছে এন্টিভার্সন। এইখানে কিন্তু এন্টি বানানটা মনে রাখতে হবে, এন্টি বানান হলে ANTE, তার এন্টি মানে হলো অ্যান্টেরিয়র, মানে সামনের দিকে কে বলা হয় এন্টি। আর ANTI না, কিন্তু ANTI যেমন অপোজিট, সে অপোজিট শব্দটা নাকা, কিন্তু এখানে হচ্ছে এন্টি মানে সামনের দিকে। তাহলে অ্যান্টেরিয়রলি একটা অ্যাঙ্গেল তৈরি হয়, এই জন্য এন্টিভার্সন, আর এটাকে বলা হয় এন্টিফ্লেকশন। তাহলে আমরা ভ্যাজাইনার আমরা জানলাম যে সার্ভিক্সটা হচ্ছে প্রজেক্ট ইনটু দা ভ্যাজাইনা, তাহলে প্রজেক্ট ফ্রম দা আপার থ্রু দা অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল। তাহলে এই সার্ভিক্সের আমরা দুটো পার্ট পাচ্ছি, একটা হচ্ছে ভ্যাজাইনাল পার্ট আর একটা হচ্ছে সুপ্রাভ্যাজাইনাল পার্ট। এই যে সুপ্রাভ্যাজাইনাল যে পার্ট, এই সুপ্রাভ্যাজাইনাল পার্টের মানে সার্ভিক্সের আপার 1/3, এই সার্ভিক্স, এই পর্যন্ত তো আমরা সার্ভিক্স বলছি, এই পর্যন্ত হলো ইসমাস, এই পর্যন্ত আমরা সার্ভিক্স ধরেছি। এই সার্ভিক্সের আপার 1/3, এই আপার 1/3 এটা ধরো 0.8 সেন্টিমিটার মতো, ওরা যদি 0.8 মিলিমিটার লিখেছে বুঝতে পারছি না, মনে হয় সেন্টিমিটার হবে। এই সেন্টিমিটার 0.8 সেন্টিমিটার মতন এই এরিয়াটাকে বলতেছি হচ্ছে লোয়ার ইউটারাইন সেগমেন্ট বলে। কারণ এটা যদি 37 উইকস অফ প্রেগনেন্সি, যখন 37 উইক অফ প্রেগনেন্সি যায়, এই প্রেগনেন্সির পরে এই এরিয়াটা আরো ওয়াইডেন হয়ে যায় এই সার্ভিক্সের পার্টটাই তোমার বডি অফ দ্য ইউটেরাসের পার্টের মতন বিহেভ করে। মানে এইখানে সার্ভিক্সে কিন্তু যে মেনস্ট্রুয়াল যে চেঞ্জ, এটা ইউটেরাসে হয়, বডি অফ দ্য ইউটেরাস হয়, কিন্তু সার্ভিক্সে কিন্তু এই মেনস্ট্রুয়াল চেঞ্জ গুলো হয় না। কিন্তু এই আপার 1/3 অফ দ্য সার্ভিক্স, এইখানে কিন্তু মানে মেনস্ট্রুয়াল যে চেঞ্জ, সেই চেঞ্জটা হয়। এই পার্টটাকেই বলা হচ্ছে লোয়ার ইউটারাইন সেগমেন্ট। এই লোয়ার ইউটারাইন সেগমেন্ট প্রমিনেন্ট হয় হচ্ছে 37 উইক অফ প্রেগনেন্সিতে, 37 উইক অফ প্রেগনেন্সিতে। আর 37 উইক অফ প্রেগনেন্সিতে যদি 37 উইকের পরে হয়, তাহলে 37 উইক থেকে 40 উইকস পর্যন্ত প্রেগনেন্সি কন্টিনিউশন হয়। তাই এই সময় এইখানে যদি একটা লোয়ার ইউটারাইন সেগমেন্ট তৈরি হয়, তাহলে এইখানেই হচ্ছে সিজারিয়ান সেকশনের যে ইনসিশনটা, মানে অ্যাবডোমিনাল ওয়াল তো কাটা হয়, ওয়াল কাটে তারপরে যখন স্যার ওটার উত্তর কি হবে স্যার, যে ডিউ টু মেনস্ট্রুয়াল চেঞ্জ অফ সার্ভিস, এইটাই না, সার্ভিক্সের আপার মানে সার্ভিক্সের আপার পার্টটা, এই আপার পার্টটা এইখানে কিন্তু মানে ওই ইউটারাইন এন্ডোথেলিয়াম থাকে, বুঝছো? যে এন্ডোমেট্রিয়াম ইউটেরাসের, সেই ইন্ডোমেট্রিয়াম পার্ট থাকে, ইন্ডোমেট্রিয়াম থাকে, এবং এটা 37 উইকসে এসে এটা ওয়াইড হয়ে এইটাকে তখন লোয়ার ইউটারাইন সেগমেন্ট বলে। যদিও বা এটা সার্ভিক্সের পার্ট, কিন্তু এটাকে বলা হচ্ছে লোয়ার ইউটারাইন সেগমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ইসের প্রেগনেন্সি তো ওয়াইডেন হয়, আর একটা হয় হচ্ছে এখানে ওই মেনস্ট্রুয়াল চেঞ্জ, মানে এন্ডোমেট্রিয়ামের চেঞ্জ গুলো হয়, কিন্তু সার্ভিক্সের এই ইনফেরিয়র 2/3 কোনো মেনস্ট্রুয়াল চেঞ্জ হয় না। না।
হ্যাঁ, এটা হচ্ছে মিনিস্ট্রিয়াল যে শেডিং আউট হয়, এই শেডিং আউট নিচের দিকে হয় না, ওই আপার ওই পার্টটাই হচ্ছে লোয়ার ইউটারাইন সেগমেন্ট তৈরি করে। আর লোয়ার ইউটারাইন সেগমেন্টেই হচ্ছে এই সিজারিয়ান সেকশনের জন্য তো আমাদের ইউটেরাসও ইনসিশন দিতে হবে, কাটতে লাগবে না? সেই কাটা জায়গাটা, সেই কাটা sir. হয় হচ্ছে, সেই ইনসিশনটা দেওয়া হয় হচ্ছে এই লোয়ার ইউটারাইন সেগমেন্টে। কথা কি বুঝছো? জি স্যার। লোয়ার ইউটারাইন সেগমেন্ট, তাতে লাভ কি? এই লোয়ার ইউটারাইন সেগমেন্টের একটু ভাস্কুলারিটি কম থাকে, আর ভাস্কুলারিটি কম থাকার কারণে এখানে ব্লিডিং কম হয়। যদি 37 উইকসের আগেই যদি সিজার করে ফেলতে হয় কোনো কারণে, তাহলে তখন কিন্তু ব্লিডিং বেশি হয়। কিন্তু 37 উইকসের পরে এই লোয়ার ইউটারাইন সেগমেন্টে যদি আমরা ইনসিশন দিতে পারি, তাহলে ব্লিডিংটা কম হয়, কম হবে, কম। কম হয়। এবার আসো যে নর্মাল পজিশন এন্ড এক্সিস অফ দ্য ইউটেরাস, যেটা তোমাদের বলে ফেলছি যে নর্মাল পজিশন। তাহলে আমরা দেখলাম যে ভ্যাজাইনার অ্যান্টেরিয়র ওয়াল দিয়ে, অ্যান্টেরিয়র ওয়ালে একেবারে কিন্তু এই আপার পার্টে ঢুকতে পারতো, কিন্তু আপার পার্টে ঢুকতেছে না, ঢুকতেছে হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য ভ্যাজাইনা। অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য ভ্যাজাইনা দিয়ে যেহেতু এটা ইউটেরাসের সার্ভিক্সটা হচ্ছে ভিতরে ঢুকে পড়ে, এই জন্য এই ভ্যাজাইনার লং এক্সিস অফ দ্য ভ্যাজাইনা আর লং এক্সিস অফ দ্য ইউটেরাইন সার্ভিক্স এর মাঝখানে একটা অ্যাঙ্গুলেশন তৈরি হয়, যে অ্যাঙ্গুলেশনটাকে আমরা বলতেছি হচ্ছে এন্টিভার্সন। অ্যান্টিভার্সন। আর এন্টিভার্সনটা হচ্ছে এই অ্যাঙ্গেলের পরিমাণটা হচ্ছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেলের পরিমাণটা হচ্ছে 90 90 ডিগ্রি। ডিগ্রি। এগেইন এই ফ্লেক্স হয়ে সামনের দিকে ইসের ইসমাস অফ দা এট দা ইসমাস, এগেইন ইসমাস অফ দা ইউটেরাসে এই বডি অফ দা ইউটেরাস ফ্লেক্সড হয়ে অ্যাঙ্গুলেটেড হয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে, যেটাকে আমরা এই লং এক্সিস অফ দা, তাহলে লং এক্সিস অফ দা, এই লং এক্সিস অফ দা বডি অফ দা ইউটেরাস এন্ড লং এক্সিস অফ দা সার্ভিক্স এর মাঝখানেও আবার একটা অ্যাঙ্গুলেশন তৈরি হয়। এখানে যদি অ্যাঙ্গুলেশন না তৈরি হতো, তাহলে কতটি সার্ভিক্স এর ভিতরে যদি অ্যাঙ্গুলেশন না থাকতো, তাহলে বডি এন্ড সার্ভিক্সে ইসমাস বরাবর আমরা যে অ্যাঙ্গেলটা বলতাম সেটা বলতাম হলো 180 ডিগ্রি, তাই না? জি স্যার। মানে লাইনটা যদি স্ট্রেট হতো, তাহলে এখানে যে কোনো জায়গায় তো আমরা পয়েন্ট ধরেই বলতে পারি যে 180 ডিগ্রি থাকবে। কিন্তু এইখানে একটা স্লাইড, একটা অ্যাঙ্গুলেশন হয়, এটা অ্যাঙ্গুলেশন হয় নট অ্যাকুট অ্যাঙ্গেল, এটা হচ্ছে স্থূল কোণ তৈরি হয়। আর এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি থেকে শুরু করে 170 ডিগ্রি পর্যন্ত হইতে পারে। জাস্ট মানে লং, মানে একেবারে স্ট্রেট, এইখান থেকে স্ট্রেট চলে যেত, তো স্ট্রেট না যে এইখানে একটু বাঁকা হচ্ছে, একটু বাঁকা হয়ে এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, যে অ্যাঙ্গেলটাকে আমরা বলি 170 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা বেশিরভাগ বইতে লেখা আছে 120 ডিগ্রি। আসলে বিশ্রাম সিং ঠিকই লিখছে যে এই অ্যাঙ্গেলটা কিন্তু অত অ্যাকুইট না, বুঝছো? এটা 180 ডিগ্রির চাইতে একটু কম, নট সো মাচ অ্যাকিউট না। আর একটু কম মানে কি, সেটা ধরো 70 থেকে শুরু করে অ্যাঙ্গুলেশন যদি আরো বাড়ে, মানে তাহলে এই 70 থেকে শুরু করে 60 হবে, 50 হবে, 170, 160, 150 হয়ে 120 পর্যন্ত হইতে পারে সর্বোচ্চ। তাহলে এইখানে এই এন্টিফ্লেকশনের অ্যাঙ্গেলটা তোমরা বলবে যে 120 থেকে 170 ডিগ্রি পর্যন্ত হইতে পারে। তাহলে এন্টি ভার্সনের অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অনেক সময় কনফিউজ হয়ে যায় যে এন্টি ভার্সন আর এন্টি ফ্লেকশন কোনটা কোন জায়গায়। তাই এন্টি ভার্সন, এই ভি 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 ফর কি, ভেজাইনা, কথা বুঝছো? মানে এন্টি ভার্সন, এন্টি মানে সামনের দিকে, আর ভার্সন কার সঙ্গে, ভেজাইনার সঙ্গে, বুঝছো? ভি ভার্সন আর ভি ফর ভেজাইনা। তাহলে ভি ফর ভেজাইনা ওই কথা মনে রাখবা যে এন্টি ভার্সনটা হলো ভেজাইনার সঙ্গে যে অ্যাঙ্গেলটা হয় এন্টি ভার্সন, ভেজাইনা এবং সার্ভিক্সের মাঝে যে অ্যাঙ্গেলটা সেটা হলো এন্টি ভার্সন, আর সার্ভিক্স এবং বডির মাঝখানে যেটা হয় সেটা হচ্ছে এন্টি ফ্লেকশন। তাহলে এইটা হচ্ছে আমরা জানলাম যে, হ্যাঁ এটি আমরা জানলাম যে কোনটা এন্টিভার্সন কোনটা এন্টিফ্লেকশন। আসলে এন্টিভার্সন আর এন্টিফ্লেকশন এই যে দুটো অ্যাঙ্গুলেশন তৈরি হয়, এই অ্যাঙ্গুলেশন তৈরি হয়ে আলটিমেটলি কি কাজ করে? আলটিমেটলি হচ্ছে বডি, এটা হচ্ছে ইউটেরাসের একটা সাপোর্ট হিসাবে কাজ করে। এই সামনের দিকে ঝুঁকে আসে বলে ইউটেরাস এই ভেজাইনার ভিতর দিয়ে প্রোল্যাপস হয়ে চলে আসে না। যদি একেবারে স্ট্রেট, ওই যে ভেজাইনা আঁকলাম, এই যে এইখান দিয়ে এরকম ভেজাইনা আঁকলাম, আর এইখান দিয়ে যদি ইউটেরাসটা এরকম স্ট্রেট থাকতো, তাহলে কিন্তু এই সহজে এরকম এই ভেজাইনার ভিতর দিয়ে এটা কি পড়ে যেত, তাই না?
যেটাকে আমরা বলি প্রোল্যাপস ভ্যাজাইনাল, তাহলে সহজেই ভ্যাজাইনার ভিতর দিয়ে প্রোল্যাপস হয়ে যায়। যেহেতু এইখানে বাঁকা হয়ে আছে, দুটো অ্যাঙ্গুলেশন তৈরি করে আছে, এই জন্য এইখান দিয়ে কিন্তু পড়ে নাই। এছাড়া যদি এন্টিভার্সন না হয়ে রিট্রোভার্টেড এন্ড রিট্রোফ্লেক্স, এর উল্টোটাকে আমরা বলি হচ্ছে রেট্রোভার্সন। কথা বুঝছো? একটা হচ্ছে এন্টিভার্সন। এন্টিভার্সন মানে হচ্ছে সামনের দিকে, এন্টি তো বললাম তোমাদের, এন্টি 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 মানে সামনের দিকে। আর এই ঘটনাটা যদি পিছন দিকে হয়, এই পিছন দিকে যদি হয়, তাহলে সেটাকে বলা হয় রেট্রোভার্সন। রেট্রোভার্সন। রেট্রোভার্সন এন্ড রেট্রোফ্লেকশন। এখন এইটা তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে যে এন্টিভার্সনের বিপরীত কি হবে? রেট্রোভার্সন এন্ড রেট্রোফ্লেকশন। রেট্রোভার্সন আর রেট্রোফ্লেকশন পজিশন যদি হয়, তাহলে সমস্যা কি? সমস্যা হলে প্রাইমারি স্টেজের সমস্যা হলো যদি এর হয়, মানে কনসেপশন হয়, যে প্রেগনেন্সি হয়, তাহলে কি হবে? সেইটে অ্যাবর্শন হয়ে যাবে। কথা বুঝছো? প্রেগনেন্ট, তাহলে কনসেপ্টাসটা কি হবে? অ্যাবর্শন হয়ে যাবে। আর কি হতে পারে? হ্যাঁ, আর একটা বললাম কি, যে প্রোল্যাপস হতে পারে। প্রোল্যাপস, ভ্যাজাইনাল প্রোল্যাপস। হ্যাঁ। স্যার লিগামেন্ট দিয়ে তো আটকানো থাকে, তাহলে মানে সাপোর্ট দেওয়া থাকে, তাহলে এটা প্রোল্যাপস হবে কেন? কঠিন কথা বললে তুমি। সবাই মিলেই তো সাপোর্ট দেয়, বুঝছো? কথা বোঝো নাই? যে লিগামেন্ট টিগামেন্ট দিয়ে সবকিছু দিয়েই তো গড়ে একে সাপোর্ট দেয়। তাহলে একটা সাপোর্ট যদি তার কমে যায়, তাহলে প্রোল্যাপস হবেই এমন তো না। যে প্রোল্যাপস হওয়ার সম্ভাবনাটা কমে যাবে না বেড়ে যাবে? সেই কথাই বলতেছি, হয়তো বা এক্সপ্রেশনে একটু ঝামেলা হয়েছে, তার জন্য তুমি আবার কঠিন প্রশ্ন করলে। তা সেটা হচ্ছে যে সবকিছু সবাই মিলে আমরা সাপোর্ট যখন পড়বো, তখন দেখবো যে সবাই মিলে সাপোর্ট দেয়। কিন্তু এখন তাহলে দেখা যায় যে ইসে অবস্ট্রাক্টেড লেবার যখন হয়, তখন অবস্ট্রাক্টেড লেবার হলে আমাদের জাস্ট যে পেরিনিয়াল বডির কথা মনে আছে না? জি স্যার। একটা ফাইব্রোমাস্কুলার বডি, তাই না? যেটা ভ্যাজাইনা আর অ্যানাল ক্যানাল এর মাঝখানে ছিল, তাই না? হ্যাঁ, এই পেরিনিয়াল বডি যদি ওই প্রলংড ইসের লেবারের কারণে এই পেরিনিয়াল বডি যদি রাপচার হয়ে যায়, তাহলে কিন্তু তার আমরা বলে ধরে নিতে পারি যে তার 80 to 90% সম্ভাবনা হচ্ছে কি প্রোল্যাপস হওয়ার। কথা বুঝছো? তাহলে এর তো আরো অনেক সাপোর্ট আছে, তাহলে কেন প্রোল্যাপস হবে? সেজন্য যে কোনো একটা সাপোর্ট যদি তার উইক হয়ে যায়, তাহলে যে কোনো একটা সাপোর্ট, সেটা যেটাই হোক না কেন, একটা সাপোর্ট উইক হয়ে গেলেই তখন আবার তার প্রোল্যাপস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ঠিক একই রকম সেরকম একটা সাপোর্ট হচ্ছে আমাদের এন্টিভার্সন এন্ড এন্টিফ্লেকশন। এইটা যদি বিপরীত হয়ে রেট্রোভার্সন এন্ড রেট্রোফ্লেক্স কন্ডিশন হয়ে যায়, তাহলে দুটো হইতে পারে, প্যাথোলজি হইতে পারে। একটা হচ্ছে মিসক্যারিজ মানে হচ্ছে অ্যাবর্শন, মানে 28 উইকস অফ প্রেগনেন্সির আগে, অনেক বইতে 24 উইক অফ প্রেগনেন্সির আগে যদি হয়ে যায়, অ্যাবর্শন কনসেপ্টাসটা মিসক্যারিজ হয়, তাহলে সেটাকে বলা হয় অ্যাবর্শন। বুঝছো? আর যদি 24 উইকসের পরে যদি ডেলিভারি হয়, তাহলে সেটাকে আমরা বলবো লেবার, সেটাকে আমরা ডেলিভারি বলবো। কিন্তু 24 উইকসের আগে যদি কনসেপ্টটা বের হয়ে আসে, তাহলে সেটাকে কিন্তু ডেলিভারি বলা হয় না, সেটাকে বলা হয় অ্যাবর্শন। তাহলে এই দুটো কন্ডিশন হইতে পারে। এখন আসো যে রিলেশন, ইউটেরাসের রিলেশন। স্যার বলো। স্যার লেবার কি স্যার? ওই যে ডেলিভারি 24 উইকস এর পরে যেটা? না, ডেলিভারি যেটা, বুঝছো? ডেলিভারি মেডিকেল টার্মটা, আমরা ডেলিভারি হচ্ছে একটা জেনারেল টার্ম, এটা সবাই বলে। কিন্তু ওই আমাদের ভাষায়, মানে মেডিকেলের ভাষায়, ওই ডেলিভারিটাকেই বলা হয় লেবার। ওই লেবার আর লেবার ওই শ্রমিক একই বানান, কিন্তু এইটাকে বলা হয় লেবার মেডিকেল টার্মে আমরা বলি। যেমন ওই যে পাইলস আর হেমোরয়েড, পাইলস হচ্ছে জেনারেল টার্ম, সবাই জানে, সবাই বলবে, কিন্তু মেডিকেলে হচ্ছে আমরা বলবো হেমোরয়েড, বুঝছো? সে হেমোরয়েড। ঠিক একই রকম হচ্ছে ডেলিভারি
আমরা সবসময় সেটাও ব্যবহার করি, আবার লেবার শব্দটাও ব্যবহার করি। এবার আসো 24 উইকের আগে বললেন ওটা। মানে 0 থেকে মানে সে Abortion. miscarriage হয়ে গেলে সেইটাকে বলে অ্যাবর্শন, গর্ভপাত সেইটাকে অ্যাবর্শন গর্ভপাত, বলবো, yes, sir. সেইটাকে আমরা ডেলিভারি বলবো না, বা সেটাকে লেবার বলবো না। লেবারের তো একটা সংজ্ঞা তোমাদের পড়াবে, অবস্টেট্রিক্স যে তোমাদের লেবারের একটা সংজ্ঞা পড়াবে, তখন দেখবা যে ওই কনসেপ্টাস মানে ইটা বাচ্চা যদি বের হয়ে আসে বিফোর 28 উইকস 24 উইকস, তাহলে সেটাকে ডেলিভারি বলা হয় না, বুঝছো, বা লেবার বলা হয় না, হয় সেটাকে না। বলা হয় অ্যাবর্শন, বুঝছো। আর যদি 24 উইকস থেকে শুরু করে ওই আপ টু ম্যাচিউরিটি ফুল টার্ম প্রেগনেন্সি, সেই পর্যন্ত 40 weeks। 40 উইকস বা 40 উইকস এর পরেও যাইতে পারে, যদি পোস্ট ম্যাচিউর হয় তাহলে 40 উইকের পরেও যাইতে পারে, কিন্তু পোস্ট টার্ম বেবি হলে আরো 2 সপ্তাহ থাকতে পারে। তা যাই হোক, সেইটাকে আমরা বলবো হচ্ছে লেবার বা ডেলিভারি, সেই কথা বললাম আর কি, বুঝছো। জি স্যার। হ্যাঁ, আর যদি দেখা গেল তোমার বের হয়ে আসলো না, এক্সপালশন হলো না, ওই প্রোডাক্ট অফ কনসেপশনটা 24 উইকস এর পরে, সেটাও কিন্তু অ্যাবর্শন বলা হয়, সেটাকে মিসড অ্যাবর্শন বলে। যেমন ইউটেরাসের ভিতরেই থেকে গেল কিন্তু বাচ্চা মারা গেছে, তখন আমরা বলি মিসড Missed অ্যাবর্শন। abortion। মিসড অ্যাবর্শন মানে অ্যাবর্শন হইতে মিস হয়েছে কোনো কারণে, বুঝছো, মিসড অ্যাবর্শন। কিন্তু 24 উইকস এর পরে, যদি 24 উইকস এর পরে যদি বাচ্চা মারা যায়, বাচ্চা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা কি বলি সেটাকে ইন্ট্রা-ইউটারাইন ডেথ, IUD, ইন্ট্রা-ইউটারাইন ডেথ। ইন্ট্রা-ইউটারাইন ডেথ যখন বের হয়ে আসবে, তখন সেটাকে আমরা বলবো ডেলিভারি অফ দা ফিটাস বা ডেলিভারি অফ দা কনসেপ্টাস ও লেবার অফ দা কনসেপ্টাস। বুঝছো কিছু? জি স্যার, জি স্যার, যাই হোক, বুঝতে পারছি। এটা আরো সুন্দর করে আমার চাইতে আরো বসরা বসে আছে, তারা আরো ভালো করে বুঝাই দেবে তোমাদের গাইনি এন্ড অফসে, বুঝছো। এই জন্য দেখো যে গাইনি আর অপস, তোমরা তো জানো গাইনিতে পড়ানো হয়, গাইনি হচ্ছে ফিমেল যে ডিজিজ গুলো সেটাকে গাইনোকোলজি বলে, আর অপস হচ্ছে বাচ্চা এবং বাচ্চার রিলেটেড সব ইগুলোকে বলা হয় হচ্ছে অপসের ভিতর পড়ানো হয়। তাহলে এই যে 24 উইকস এর আগে যে ঘটনাগুলো ঘটে, অ্যাবর্শন তোমাকে গাইনোকোলজিতে পড়াবে, যেহেতু এটা ডেলিভারি না, আর বাদ বাকিগুলো কিন্তু তোমাকে পড়াবে অবস্টেট্রিক্সে। এবার আসো যে ইউটেরাসের রিলেশন, যে বডি অফ দা ইউটেরাস, এটা অ্যান্টিরিয়রলি কিসের সঙ্গে রিলেটেড আছে? অ্যান্টিরিয়রলি এখানে থাকবে হচ্ছে ইউটারো, এটা অ্যান্টিরিয়রলি থাকতেছে কিসের সঙ্গে রিলেটেড? ইউটেরোভেসিকুলার পাউসের সঙ্গে রিলেটেড থাকে। সুপ্রাভেজাইনাল পার্ট অফ দা সার্ভিক্স, এর উপরে একটা পার্টকে আমরা বলেছিলাম যে সুপ্রাভেজাইনাল পার্ট অফ সার্ভিক্স। এই সুপ্রাভেজাইনাল পার্ট অফ সার্ভিক্স, সেই পার্টটা কিন্তু কি পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকে না, থাকে না? তাহলে পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকে না, তাহলে সেই পার্টটা কার সঙ্গে রিলেটেড থাকবে? রিলেটেড থাকবে হচ্ছে পোস্টেরিয়র সারফেস অফ দা ইউরিনারি ব্লাডার। আর ইউরিনারি ব্লাডার আর ইন্ট্রাভেজাইনাল পার্ট মানে ভেজাইনাল পার্ট অফ দা সার্ভিক্স, সেই পার্টটা কার সঙ্গে রিলেটেড থাকবে? রিলেটেড থাকবে হচ্ছে অ্যান্টেরিয়র ফর্নিক্স অফ দা ভেজাইনা, সেটা তো ভেজাইনার ভিতরেই থাকবে, তাই না? তাহলে সেটা হচ্ছে কার সঙ্গে রিলেটেড? অ্যান্টেরিয়র ফর্নিক্স অফ Fornix of the vagina। কথা কি বুঝতে পারছো? তাহলে অ্যান্টেরিয়র যে সারফেস, এই অ্যান্টেরিয়র সারফেস রিলেটেড থাকবে হচ্ছে ইউটেরোভেসিকুল পাউসের সঙ্গে, আর যে সুপ্রাভেজাইনাল পার্ট অফ দা সার্ভিক্স সেটা রিলেটেড থাকবে হচ্ছে পোস্টেরিয়র সারফেস অফ দা ইউরিনারি ব্লাডারের সঙ্গে, আর ইন্ট্রাভেজাইনাল বা ভেজাইনাল পার্ট অফ দা সার্ভিক্স রিলেটেড উইথ দা কি অ্যান্টেরিয়র ফর্নিক্স অফ দা ভেজাইনা, অ্যান্টেরিয়র ফর্নিক্স অফ দা ভেজাইনা। এন্ড ভেজাইনার ফর্নিক্স কাকে বলে? যে আমরা দেখো যে এরকম ভেজাইনা, এর ভিতরে যদি আমরা এইখানে ইউটেরাস এসে এর ভিতরে যোগ দেয়, তাহলে এই ইউটেরাসের চারপাশে যে ফাঁকা জায়গা থাকতেছে, সেই ফাঁকা জায়গাটাকেই বলতেছে হচ্ছে ফর্নিক্স, এইটাকে বলতেছে অ্যান্টিরিয়র ফর্নিক্স, এইটাকে বলতেছে মোস্ট ডেপথ পার্ট, এই যে পোস্টেরিয়র ফর্নিক্স। আর এ পাশে একটা ল্যাটারাল ফর্নিক্স থাকবে, ও পাশে আর একটা ল্যাটারাল ফর্নিক্স থাকবে। তাহলে সেই এই ইন্ট্রাভেজাইনাল পার্ট বা ভেজাইনাল পার্ট অফ দ্য ফর্নিক্স অ্যান্টিরিয়র দিকে কার সঙ্গে রিলেটেড? অ্যান্টেরিয়র ফর্নিক্স এর সঙ্গে। কথা কি বুঝছো?
জি স্যার। anterior and posterior যে বডি অফ দা ইউটেরাস posteriorly কি থাকবে? posteriorly আমরা তো জানতাম যে posteriorly থাকবে হচ্ছে কি এই এর পিছন দিকে রেক্টো ইউটেরাইন পাউচ অফ ডগলাস, রেক্টো ইউটেরাইন পাউচ অফ ডগলাস সেইটা থাকবে। আর রেক্টো ইউটেরাইন পাউচ অফ ডগলাসের কন্টেন্ট কি থাকবে? ওই যে কয়েলস অফ কয়েলস অফ আইলিয়াম অ্যান্ড সিগময়েড কোলন এইগুলো থাকবে। ইভেন যদি আমরা সুপ্রাভ্যাজাইনাল পার্ট অফ দা ফর্নিক্স এর কথা চিন্তা করি তাহলে সেখানে কি থাকবে? সেখানেও তো রেক্টো ইউটেরাইন পাউচ অফ ডগলাস থাকে, তাহলে সেই জায়গার কন্টেন্টও হবে ওই একই, তাই না? আর যদি ইনফেরিয়র দিকে চিন্তা করি যে ইন্ট্রা ভ্যাজাইনাল বা ভ্যাজাইনাল পার্ট অফ দা ফর্নিক্স, সেইখানে কিসের রিলেশন থাকবে? পোস্টেরিয়র ফর্নিক্স। সেখানেও রিলেশন থাকবে পোস্টেরিয়র ফর্নিক্স এর। এখন আসলে ল্যাটারাল সাইড, ল্যাটারালি যদি আমরা বলি তাহলে ল্যাটারালি কি থাকবে? তাহলে ল্যাটারালি হচ্ছে বডির যে ল্যাটারাল বর্ডার ছিল, বডির ল্যাটারাল বর্ডার তো আমরা পড়লাম যে ল্যাটারাল বর্ডার, এই হচ্ছে ল্যাটারাল বর্ডার। তাই ল্যাটারাল বর্ডারে কি স্ট্রাকচার পাওয়া যাবে? ল্যাটারাল বর্ডারে হ্যাঁ এই যে ইউটেরাইন ভ্যাসেলস। তাহলে ল্যাটারাল বর্ডারে, বডির ল্যাটারাল বর্ডারে থাকবে হচ্ছে ইউটেরাইন ভ্যাসেল, তার মানে ল্যাটারাল স্ট্রাকচার থাকবে ইউটেরাইন ভ্যাসেলস। আর যদি আমরা সার্ভিক্সের কাছে যাই তাহলে সার্ভিক্সের এই সুপ্রাভ্যাজাইনাল পার্ট অফ দা সার্ভিক্স, এইখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকবে। সেই ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে প্রথমেই থাকবে হচ্ছে আমাদের ইউটেরাইন আর্টারি। আর ইউটেরাইন আর্টারির ল্যাটারালি at the floor of the pelvis, at the root of the broad ligament, এইখানে থাকবে হচ্ছে ইউরেটার। এই কথাটা মনে রাখতে হবে, এটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা রিলেশন। কারণ যারা গাইনোকোলজিতে পড়বে তাদের একটা কমন অপারেশন হচ্ছে হিস্টারেক্টমি, মানে এই ইউটেরাসটাকে, হিস্টারো মানে তো ইউটেরাস, এই ইউটেরাসটাকে যদি কেটে ফেলা হয় তাহলে বাদ দিয়ে দেওয়া হয়, রিসেকশন করা হয়, সেটাকে বলে হিস্টারেক্টমি, বুঝছো? তাই এই হিস্টারেক্টমি করার জন্য অবশ্যই ইউটেরাইন আর্টারিকে কি করতে হবে? লাইগেট করতে হবে। আর লাইগেট যদি না করা হয় তাহলে তো সিভিয়ার ব্লিডিং হবে, বুঝছো? তাই এই লাইগেট করার জন্য আবার কি হইতে পারে? এই যে ইউরেটার আর ইউটেরাইন আর্টারি, ইউরেটার আর ইউটেরাইন আর্টারি না, ইউরেটার আর ইউটেরাইন আর্টারি এই দুটো এত কাছে কাছে থাকে যে এই ইউটেরাইন আর্টারিকে লাইগেট করার সময় ইউরেটারও লাইগেট হয়ে যাইতে পারে। আর ইউরেটার যদি লাইগেট হয়ে যায় তাহলে কি হবে বলো তো? হ্যাঁ, ইউরিন তো আর কিডনি থেকে ব্লাডার পর্যন্ত যাবে না, এটা যাবে না। তা তো কি রোগী তাহলে খুবই কন্ডিশন খুবই খারাপ হয়ে যাবে। এটা তো প্রথমেই বোঝা যাবে না, তারপরেও অনেক পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যাবে। আর এরকম যদি একটা অপারেশন কোনো গাইনোকোলজিস্ট করে থাকে তাহলে কিন্তু ওই অঞ্চলে তার আর জীবন শেষ, কারণ ওই অঞ্চলে আর এই সারা জায়গায় এমন ভাবে ছড়ায় যাবে আর রোগী আসবে না, বুঝছো? তাহলে এর এই রিলেশনটা, রোগী তো মারা যাবেই, বা ধরো যদি আর্লি ডায়াগনোসিস হয়, 2-4 দিনের ভিতর ডায়াগনোসিস হয়, তাহলে হয়তো কিছু ক্ষতি হয়ে হয়তো বা রোগীকে বাঁচানো যাবে, কিন্তু ডাক্তারের পিঠ আর বাঁচবে না। হ্যাঁ, ডাক্তারের পিঠ বাঁচানো যাবে না, ওখান থেকে পলাইতেই হবে। তাহলে সেই জন্য বারবার বলতেছি যে এইটা হচ্ছে সুপ্রাভ্যাজাইনাল পার্ট অফ দা সার্ভিক্স। এই সার্ভিক্সের ল্যাটারালি, জাস্ট ল্যাটারালি থাকে হচ্ছে আমাদের ইউটেরাইন আর্টারি, আর তার ল্যাটারালি থাকে হচ্ছে ইউরেটার। এটা কিন্তু এট দা বটম বা এট দা বেস অফ দা ব্রড লিগামেন্ট বেজের দিকে এই রিলেশনটা থাকে সার্ভিক্সের জাস্ট ল্যাটারালি। ওইটা তো ওই যে তোমাদের বলতেছিলাম যে কি বলে ওয়াটার আন্ডার ব্রিজ, ওই হিসাবে ক্রস করে আসছে, যেটা আমরা আরো সামনের দিকে যে আবার পড়বো। তাহলে এইবার আসো যে ভ্যাজাইনাল পার্ট অফ দা সার্ভিক্স, এখানে কি থাকবে? ওই যে ল্যাটারাল ফর্নিক্স। তাহলে ভ্যাজাইনাল পার্ট অফ দা সার্ভিক্সের ল্যাটারালি কি থাকবে? ল্যাটারাল ফর্নিক্স। এবার আসো ইউটেরাসের ক্যাভিটি অফ দা ইউটেরাস। তাহলে ক্যাভিটি অফ দা ইউটেরাস আমরা ক্যাভিটি অফ দা বডি বলতে পারি, ক্যাভিটি অফ দা সার্ভিক্স বলতে পারি। তাহলে ক্যাভিটি অফ দা বডি, এই ক্যাভিটি অফ দা বডি যদি আমরা কোরোনাল সেকশন করি, তাহলে কোরোনাল সেকশন করলে ক্যাভিটিটা এই দিক থেকে ধরো কোরোনাল সেকশন করলে এইখানে তো এরকম চলে যাবে,
এই দুই পাশ দিয়ে চলে যাবে হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। এই ফ্যালোপিয়ান টিউব এই দিক থেকে এরকম আসে, সার্ভিক্স এরকম আসে, সার্ভিক্স মারবে। তাহলে এইখান দিয়ে হচ্ছে এই যদি আমরা এইটা করি তাহলে এইটা হবে কি ট্রায়াঙ্গুলার। যদি করোনাল সেকশন করি তাহলে আমাদের এইটা পাওয়া যাবে হচ্ছে কি ট্রায়াঙ্গুলার একটা ক্যাভিটি পাওয়া যাবে। এই ট্রায়াঙ্গুলার ক্যাভিটিটা সুপ্রোল্যাটারালি এটা কমিউনিকেট করবে কার সঙ্গে? কমিউনিকেট করবে আমাদের এই ইউটারাইন টিউবের টিউবের সঙ্গে কমিউনিকেট করবে। আর ইনফেরিয়রলি যেটা অ্যাপেক্স অফ দা ট্রায়াঙ্গেল, এই অ্যাপেক্স অফ দা ট্রায়াঙ্গেলটা কমিউনিকেট করবে কার সঙ্গে? সার্ভাইকাল ক্যানালের সঙ্গে। সার্ভাইকাল ক্যানালের সঙ্গে থ্রু দা ইন্টারনাল অস। তাহলে এই সার্ভাইকাল ক্যানাল হচ্ছে একটা ফুজিফর্ম ক্যানাল। এই ফুজিফর্ম যে ক্যানালটা আছে এই ক্যানালের উপরের দিকের মানে মাঝখানে হচ্ছে ডাইলেটেড, উপরের দুটো এন্ড মানে সুপিরিয়র এন্ড আর ইনফেরিয়র এন্ড দুটোই হচ্ছে কনস্ট্রিক্টেড পার্ট। এই উপরের এন্ডটাকে বলা হয় হচ্ছে ইন্টারনাল অস, আর নিচেরটাকে বলা হয় এক্সটার্নাল অস অফ দা সার্ভিক্স। এই সার্ভাইকাল ক্যানালের দুটো পার্ট। তাহলে ইনফেরিয়র দিকে, যদি ক্যাভিটির ইনফেরিয়র দিকে আমরা দেখি তাহলে সেটা সার্ভাইকাল ক্যানালের সঙ্গে কমিউনিকেট করবে থ্রু দা ইন্টারনাল অস। এটা তো আমরা দেখলাম যে অ্যান্টেরিয়র মানে ট্রানভার্স বা কি করোনাল সেকশনে। আর যদি আমরা এই জিনিসই যদি স্যাজাইটাল সেকশনে দেখি তাহলে স্যাজাইটাল সেকশনে এর ভিতরে জাস্ট একটা সিলিটের মতন একটা সিলিট লাইক একটা ওপেনিং থাকবে। এই সিলিট লাইক একটা এই উপরে নিচে যদি করোনাল সেকশন করি তাহলে এই সিলিট লাইক একটা ওপেনিং থাকবে। এই সিলিট লাইট ওপেনিং কেন থাকবে? যেহেতু এর অ্যান্টেরিয়র পোস্টেরিয়র যে সারফেসটা ওয়াল, এই ওয়াল দুটো একটার একটার সঙ্গে অ্যাপ্রক্সিমেটেড থাকে, একটার একটার কাছে পর্যন্ত চলে আসে। এই জন্য আমরা স্যাজাইটাল সেকশনে এটাকে দেখতে পাবো হলো কি হিসাবে? একটা ভার্টিক্যাল স্লিট, একটা ভার্টিক্যাল স্লিট হিসাবে দেখতে পাবো। এবার আসো যে তোমার ইউটেরাস, এই কি বলে সার্ভাইকাল যে ক্যানাল, যে সার্ভাইকাল ক্যানালটা তাহলে আমরা দেখলাম ফুজিফর্ম বা স্পিন্ডাল শেপ। ফুজিফর্ম এই স্পিন্ডাল শেপ বা ফুজিফর্ম থাকবে। এর উপর দিকে তো বলেইছি যে কি থাকবে ইন্টারনাল অস, আর নিচের দিকে থাকবে হচ্ছে এক্সটার্নাল অস, অস্টিয়াম ইউটেরিও বলে। এইটা তো আলটিমেটলি আসলে ইউটেরাসেরও এক্সটার্নাল অস, এই জন্য অস্টিয়াম ইউটেরিও এটাকে বলা হয়। তাহলে বেশিরভাগই বলা হয়েছে ইন্টারনাল অস আর এক্সটার্নাল অস। তাই ইন্টারনাল অস দিয়ে এ কমিউনিকেটেড থাকবে হচ্ছে ক্যাভিটি অফ দা বডির সঙ্গে, ক্যাভিটি অফ দা বডির সঙ্গে। আর এক্সটার্নাল অস দিয়ে কমিউনিকেট থাকবে হচ্ছে কার সঙ্গে? ভ্যাজাইনার সঙ্গে। হ্যাঁ, তাহলে ক্যাভিটি অফ দ্য ভ্যাজাইনা বা সিম্পলি ভ্যাজাইনার সঙ্গে এইটে কমিউনিকেটেড থাকবে। যদি নালিপেরাস ওমেন হয়, যে ওমেনের কোনো বাচ্চা হয়নি, এমন যদি হয় বাচ্চা ডেলিভারি হয়নি, মানে যে ইসের ডেলিভারি হয়নি, কথা বুঝছো? এখানে কিন্তু এগেইন যার কোনো ডেলিভারি বা লেবার হয়নি তাকে বলা হচ্ছে নালিপেরাস। তবে তাকে যদি অ্যাবর্শন হয়ে থাকে, মানে 24 সপ্তাহের আগে যদি হয়ে থাকে তাহলে তাকেও কিন্তু নালিপেরাস বলবে। কথা কি বুঝছো? জি স্যার। একটা অ্যাবর্শন হয়েছে, 5টা অ্যাবর্শন হয়েছে, তাতেও কিন্তু তার প্যারিটি বাড়বে না, প্যারিটি কিন্তু জিরোই থাকবে, বুঝছো? তাহলে তাকেও নালিপেরাস বলা হবে যে দুই একটা অ্যাবর্শন হলো। হ্যাঁ, মানে আফটার ডেলিভারি বা লাগবে, লেবার লাগবে, বুঝছো? মানে আফটার 24 উইকস কনসেপ্টারের বয়স হইতে হবে, তাইলেই আমরা সেটাকে বলবো হচ্ছে মাল্টিপেরাস বা পেরাস, বুঝছো? তাহলে নালিপেরাস যদি ওমেন হয় আর মাল্টিপেরাস যদি ওমেন হয় তাহলে আমরা এই যে এক্সটার্নাল অসটা যদি স্মল এন্ড সার্কুলার হবে হচ্ছে নালিপেরাস ওমেনের। আর যদি মাল্টিপেরা বা 2 বা তার বেশি যদি বাচ্চা হয়ে থাকে তাহলে সেটা হবে হচ্ছে একটা ট্রানভার্স স্লিটের মতন থাকবে। আর এটা ট্রানভার্স থাকবে, এর অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কি থাকবে? লিপ থাকবে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র লিপ থাকবে। তাহলে এইটা হচ্ছে স্মল এন্ড সার্কুলার হবে। লার্জ এন্ড ট্রানভার্স হবে হচ্ছে ইন কেস অফ মাল্টিপেরাস, প্যারাস বা মাল্টিপেরাস। প্যারাস হচ্ছে
প্যারাস মানে হচ্ছে একটা বাচ্চা হইলে তাকে প্যারাস বলে, আর যদি 2 বা তার বেশি বাচ্চা ডেলিভারি হয়ে থাকে তাহলে সেটাকে বলে মাল্টিপ্যারা। বুঝছো, মাল্টিপ্যারা, মাল্টিগ্রাভিটা। বুঝছো, যেমন তোমাদের এখানে মাল্টিপ্যারা আর একটা গ্রাভিটা শব্দ আছে। যেরকম আমি তোমাকে বললাম কি যে একটা মহিলার 24 সপ্তাহের আগেই একটা অ্যাবর্শন হয়ে গেছে, বুঝছো, তাহলে অ্যাবর্শন হয়েছে, আর কোনো বাচ্চা কাচ্চা তার হয়নি, এলো ফার্স্ট তার একটা অ্যাবর্শন হলো, তাহলে তার প্যারা কত হবে? তার 0 প্যারা 0। তাহলে পি প্যারা 0, কথা কি বুঝছো? পি জি পি স্যার লিখে জি স্যার। প্যারা, প্যারা হবে হলো 0 0। তার Zero. গ্রাভিটা কত হবে? গ্রাভিটা জি, গ্রাভিটা গ্রাভিটা হবে 1, কথা কি 1 বুঝছো? জি স্যার জি স্যার। মানে প্যারা আর গ্রাভিটা এগুলোও তোমাদের ভালো করে বুঝাবে। তারপরেও আমরা দেখলাম কি যে গ্রাভিটা 1, তাহলে তার প্যারা 1ই হবে এমন কোনো কথা নাই কিন্তু, যে তার একটা প্যারা বাচ্চা শূন্য সে, হতে পারে। জি স্যার। হ্যাঁ একটা বাচ্চা তার ইমপ্লান্টেশন হয়েছে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে, বা একটা বাচ্চা Gravida জাইগোট 1 জাইগোট তৈরি হয়েছে আমাদের Gravida জানা 1 মতে, তাহলে গ্রাভিটা 1। কিন্তু সেই বাচ্চাটা 24 সপ্তাহ পর্যন্ত যায়নি, তার আগেই ওটা এক্সপালশন হয়ে গিয়েছে, তাহলে সেটাকে আমরা প্যারা বলবো প্যারিটি 0, 0 প্যারিটি Zero। হবে 0। আর যদি 24 সপ্তাহ পরে হতো তাহলেও বলতো গ্রাভিটা 1 প্যারা 1, প্যারাটা 1 কথা বুঝছো? জি স্যার জি তাহলে স্যার। এই নালীপ্যারা, যারা নালীপ্যারা ওমেনের যে এক্সটার্নাল ওয়াসটা তাহলে দেখতে হবে সার্কুলার এন্ড স্মল, স্মল এন্ড সার্কুলার, আর ইটা হবে হচ্ছে লার্জার এন্ড ট্রান্সভার্স হবে। যে আরবর ভাইটি ইউটারি, তাহলে আমরা দেখলাম কি যে ইসের মাঝখানে মানে ওই ইউটার মানে সার্ভাইকাল যে স্যার ক্যানাল, 24 সপ্তাহের পরে যদি ইন্ট্রাউটেরাইন ডেথ হয় সেক্ষেত্রেও কি আমরা প্যারিটি 0 ধরবো? না ইন্টারোটাইন ডেথ, বুঝছো, ইন্টারোটাইন ডেথ যদি হয়, এখানে কনফিউশন আসছে এখন। ইন্টারোটাইন ডেথ যদি তুমি দিয়ে বের করো, মানে সিজার করে বের করো, তাহলে প্যারিটি কি হবে, তাই না? জি স্যার তাহলেও কিন্তু প্যারিটি 1 ধরা হবে। যদি ইন্টারোটাইন ডেথ আইইউডি হয়, বুঝছো, জি স্যার ইন্টারোটাইন ডেথ যদি আইইউডি হয় তাহলে আমরা সেটাকে বলবো কি ইন্ট্রাউটেরাইন ডেথ প্যারা 1 আইইউডি হইলে সেটাকে আমরা প্যারা ধরবো, বুঝছো। জি স্যার আর যদি অ্যাবর্শন হয়, মিসড অ্যাবর্শন, আইইউডি আর তার সঙ্গে যায় হচ্ছে কি মিসড অ্যাবর্শন। মিসড 24 সপ্তাহ আগে যদি একই ঘটনা 24 সপ্তাহ আগে ঘটে তাহলে সেটাকে আমরা মিসড অ্যাবর্শন বলি, সেটাকে ওষুধপত্র দিয়ে অথবা ডিএনসি করে বের করে ফেলা হয়, তাই না? আর জি স্যার যদি ইসে কি বলে 24 সপ্তাহ আগে পরে হয় তাহলে সেটাকে আমরা প্যারাইড ধরবো, এবং সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি করতে হবে সেই সময়। মানে ট্রিটমেন্টের অপশনও আলাদা হয়ে যাবে, ডেলিভারি করতে হবে, কারণ প্রোডাক্টটা বের হয়ে আসবে। যদি প্রোডাক্ট বের হওয়ার পরে যদি কোনো ফিটাল মেমব্রেন ওই প্লাসেন্টা থেকে থাকে, তখন সেটাকে কিউরেট করে বা ডিএনসি করে বের করা হয়। কিন্তু তার আগের প্রোডাক্টটা ডেলিভারি করতে হবে। ডেলিভারি করার জন্য ওই যে তোমার কি বলে ডাক্তার নাম মনে আসতেছে না, যাই হোক ওই ওষুধটা দিলেই পারভেজাইনালি দিলে তো মিসোপ্রোস্টল, বুঝছো, মাইসোপ্রোস্টল যেটা ড্রাগ আছে সেই ড্রাগটা দিলে মানে পারভেজাইনালি দিয়ে দিলেই ডেলিভারি হয়ে যায়। এগুলো যাই হোক কথা বুঝছো? তাই এই পর্যন্ত এর এই যে আমরা দেখলাম এটা হলো সার্ভাইকাল ক্যানাল, এটা হচ্ছে ইন্টারনাল অস, এটা হচ্ছে এক্সটার্নাল অস। ইন্টারনাল অস থেকে এক্সটার্নাল অস পর্যন্ত অ্যান্টেরিয়র যে ওই যে অ্যান্টেরিয়র ওয়ালে একটা হচ্ছে লংগিটিউডিনাল ফোল্ড থাকে, বুঝছো, এর একটা লংগিটিউডিনাল ফোল্ড থাকে। এই লংগিটিউডিনাল ফোল্ড থেকে এই পাতার মতন অনেক অবলিক ফোল্ড বের হয়ে যায়, বুঝছো, এদিক থেকে অবলিক ফোল্ড চলে যায়, এদিক থেকে অবলিক ফোল্ড, এরকম তাল পাতার মতন এই যে অবলিক ফোল্ড। এই তাহলে এর অ্যান্টেরিয়র ওয়ালে এরকম একটা লংগিটিউডিনাল ফোল্ড থাকে, আর তার থেকে মাল্টিপল অবলিক ফোল্ড থাকে। ঠিক একই রকম পোস্টেরিয়র ওয়াল থেকেও এরকম থাকে। তবে এর হলো কি যে এই যে একটা ফোল্ড এই বরাবর যদি আমরা উঁচু ধরি,
এই বরাবর যদি আমরা উঁচু ধরি, এলিভেশন ধরি, আর এইখানে যদি এই দুই পাশে যদি ডিপ্রেশন ধরি, তাহলে এর অপোজিট সাইডে এই বরাবর থাকবে হচ্ছে ডিপ্রেশন, আর এইখানে থাকবে এলিভেশন। বলছি একটা আর একটাকে অপোজ করবে না। কথা কি বুঝতেছো? জি স্যার। একটা আর একটাকে অপোজ করবে না। যদি অপোজ করে তাহলে তো দুটোর মাঝখানে গ্যাপ থেকে যাবে। তাহলে একটা যদি উঁচু জায়গা, এইখানের উঁচু জায়গা আর ওই পাশের উঁচু জায়গা যদি অপোজ করে, তাহলে তো এই মাঝখানে নিচু জায়গায় আরো গ্যাপটা বেড়ে যাবে, কিন্তু তা হয় না। তাহলে একটা আর একটার করসপন্ডিং থাকে। এই করসপন্ডিং থাকা, এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা হচ্ছে যেহেতু ইসে গাছের পাতার মতন হয়, এই জন্য এটাকে বলা হয় আরবার ভাইটি ইউটারি। আর আরবার ভাইটি ইউটারি থাকার কারণে একটা ফোল্ড আর একটা ফোল্ডের সঙ্গে, এই আরবার ভাইটি ইউটারি একটা আর একটার সঙ্গে মিলে একটা ইন্টারলকিং করে থাকে, আর সার্ভাইকাল ক্যানালটাকে একেবারে বন্ধ করে রাখে। বুঝছো? যদি অপোজিট থাকতো তাহলে কিন্তু বন্ধ হতো না। তাহলে এই কন্ডিশন, এই উপায়টাকে আমরা বলি হচ্ছে আরবার ভাইটি ইউটেরি। এবার আসো যে লিগামেন্ট অফ দ্য ইউটেরাস। তাই লিগামেন্ট অফ দ্য ইউটেরাস দুই ধরনের লিগামেন্ট থাকে। আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারনাল অর্গানে দেখি দুই ধরনের লিগামেন্ট, একটা হচ্ছে ফলস লিগামেন্ট আর একটা হচ্ছে ট্রু লিগামেন্ট। ফলস লিগামেন্ট বলতে আমরা বুঝতেছি হচ্ছে যে ফোল্ড অফ পেট্রোনিয়ামের ফোল্ড, এইগুলোকে বলা হয় ফলস লিগামেন্ট। আর একটা বলতেছি আমরা হচ্ছে ট্রু লিগামেন্ট। ট্রু লিগামেন্টটা কি? ট্রু লিগামেন্ট হচ্ছে ফাইব্রোমাস্কুলার ব্যান্ড। এই ফাইব্রোমাস্কুলার ব্যান্ড দিয়ে হচ্ছে ট্রু লিগামেন্ট তৈরি হয়। তাহলে দেখা যাচ্ছে যে ফলস লিগামেন্ট গুলো কিন্তু ইউটেরাসকে কোনো সাপোর্ট দেয় না, আর ট্রু লিগামেন্ট গুলো হচ্ছে ইউটেরাসকে সাপোর্ট দিয়ে থাকে। তাহলে এই যে ট্রু লিগামেন্ট, তাহলে ট্রু লিগামেন্ট কি কি আছে? একটা হচ্ছে রাউন্ড লিগামেন্ট। আমরা তো কিছুক্ষণ আগে দেখেছি যে একটা হচ্ছে রাউন্ড লিগামেন্ট, মানে এই সামনের দিক থেকে একটা রাউন্ড লিগামেন্ট থাকে, আর এ পাশে একটা রাউন্ড লিগামেন্ট, এ পেয়ার অফ রাউন্ড লিগামেন্ট। তারপরে এই সার্ভিক্স থেকে ট্রানভার্স, সার্ভিক্স থেকে, আর বাদ বাকি হচ্ছে সার্ভিক্স থেকে ট্রানভার্সলি ল্যাটারাল ওয়াল অফ দা পেলভিসে চলে যায়, এ পাশে একটা, এ পাশে আর একটা, সেইগুলোকে বলা হচ্ছে ট্রানভার্স সার্ভাইকাল লিগামেন্ট বা ম্যাকেনরডস লিগামেন্ট বা কার্ডিনাল লিগামেন্ট। এইটা হচ্ছে মেইন লিগামেন্ট। তাহলে সার্ভিক্স থেকে শুরু করে ওয়ান ইজ সাইডে তোমার ল্যাটারাল ওয়াল অফ দা পর্যন্ত পৌঁছে যায়, যেটাকে বলা হয় ট্রানভার্স সার্ভাইকাল লিগামেন্ট। এটাও কিন্তু দুই পাশে দুটো থাকতেছে, এই আর থাকতেছে হচ্ছে ইউটারো স্যাক্রাল লিগামেন্ট। এই পিছন দিকে হলো আমাদের কি আছে, এটা হচ্ছে রেকটামের দুই পাশ দিয়ে এ পাশ দিয়ে একটা চলে যায়, রেকটামের এই পাশ দিয়ে আর একটা চলে যায়। এটা কিন্তু আরো ডিপ দিয়ে যায়, এই উপর দিকে দেখাচ্ছে, উপর দিক দিয়ে যায় না, যায় হচ্ছে একেবারে সার্ভিক্স থেকে ওয়ান ইজ সাইড অফ দ্য রেকটামে থেকে স্যাক্রাল সেকেন্ড অ্যান্ড থার্ড ভার্টিব্রাল বডি পর্যন্ত আবার কিছু পেলভিক ফাসার কন্ডেনসেশন হয়, যেটাকে বলা হয় হচ্ছে ইউটারো স্যাক্রাল লিগামেন্ট, যেটাকে আমরা বলতেছি ইউটারো স্যাক্রাল লিগামেন্ট। আর এইখানে হচ্ছে ট্রানভার্স সার্ভাইকাল লিগামেন্ট কি জিনিস সেটা আসলে বলে যায় এখান থেকে, যে ট্রানভার্স সার্ভাইকাল লিগামেন্ট, এই যে ট্রু লিগামেন্ট গুলো বলতেছি, রাউন্ড লিগামেন্ট বাদে আর যে তিনটে লিগামেন্ট আছে, এই তিনটে লিগামেন্ট হচ্ছে কন্ডেনসেশন অফ দ্য পেলভিক ফাসার স্পেসিফিক এরিয়ায় কন্ডেনসেশন হয়ে এটা লিগামেন্ট তৈরি হয়। ঠিক একই রকম এইখানে আমরা দেখেছিলাম যে পেলভিক ফ্লোরের উপর দিয়ে হচ্ছে আমাদের ইউটারাইন আর্টারি এসে ল্যাটারাল ওয়াল অফ দা সার্ভিক্স অ্যান্ড ল্যাটারাল বর্ডার অফ দা ইউটেরাসের এই দিকে চলে আসে। তাই এই যে ইউটারাইন আর্টারি যেখান দিয়ে আসে, এইখানের ফাইবারগুলো কন্ডেন্স হয়ে একটা ফ্যান শেপ, মানে এই দিক থেকে এই পর্যন্ত এইদিকে ফ্যান শেপ হয়ে যায়, মানে এই ইচের দিকে হচ্ছে ধরো অ্যাপেক্স থাকে সার্ভিক্সের দিকে, আর এই দিকে যত আসে তখন ফ্যানিং আউট হয়ে আমাদের ইউটারাইন ভ্যাসেলের চারপাশে হচ্ছে কিছু পেলভিক ফাসার কন্ডেনসেশন হয়। এই পেলভিক ফাসার কন্ডেনসেশন হয়ে ল্যাটারাল টু দা সার্ভিক্স এন্ড আপার পার্ট অফ দা ভ্যাজাইনা থেকে শুরু করে ল্যাটারাল ওয়াল অফ দা পেলভিস, ট্রু পেলভিস পর্যন্ত এক্সটেন্ডেড থাকে।
ফ্যানিং আউট হয়ে এক্সটেন্ডেড থাকে হচ্ছে আমাদের ট্রানভার্স সার্ভাইকাল লিগামেন্ট। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লিগামেন্ট অফ দ্য uterus and it is called the cardinal ligament. তাহলে ওয়ান ইজ সাইডে এই কার্ডিনাল লিগামেন্ট থাকে। এই কার্ডিনাল লিগামেন্টকে বাইন্ড করার সময়ও অথবা ইউটেরাসকে কাটার সময় কিন্তু কার্ডিনাল লিগামেন্ট, ইউটেরাস তো দুই ভাবে হচ্ছে ই করা যায়, মানে ইউটেরাসকে রিসেকশন করা হয়, একটা পার অ্যাবডোমিনালি মানে অ্যাবডোমেন দিয়ে অ্যাপ্রোচ করা যায়, আর একটা যদি ওই যে প্রোল্যাপস হয়ে ভেজাইনার ভিতর চলে যায় তাহলে কিন্তু অ্যাবডোমেন দিয়ে আর সেটাকে ই করার প্রয়োজন হয় না, পার ভেজাইনালি মানে ভেজাইনা দিয়েও অ্যাপ্রোচ করে আমরা এই ইউটেরাসকে রিসেকশন করে ফেলতে পারি। তো সেই ক্ষেত্রে প্রথমেই আমাদের কাটতে হয় হচ্ছে এই কার্ডিনাল লিগামেন্ট বা ট্রানভার্স সার্ভাইকাল লিগামেন্ট অফ ম্যাকেন্ডটস। তখনও কিন্তু আমাদের খেয়াল রাখতে হয় যে ম্যাকেন্ডটস লিগামেন্টের জাস্ট উপরেই থাকে হচ্ছে ইউরেটার যাতে কাটা না পড়ে, তখনও কিন্তু আমাদের দেখতে হয়। এরপরে আসতেছে আর একটা লিগামেন্ট যেটা ট্রানভার্স সার্ভাইকাল লিগামেন্টের পরে আসতেছে ইউটেরো স্যাক্রাল লিগামেন্ট, মানে ইউটেরাসের সার্ভিক্স থেকে ওই পিছন দিকে স্যাক্রাম থাকে, স্যাক্রামের কোন পর্যন্ত, স্যাক্রামের সেকেন্ড এন্ড থার্ড স্যাক্রাল ভার্টিব্রার বডি পর্যন্ত কিছু কন্ডেনসেশন থাকে, সেই কন্ডেনসেশনটাকে বলা হয় হচ্ছে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট। আর ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট ওয়ান ইজ সাইডে মানে রেকটামের ওয়ান ইজ সাইডে দুটো থাকে। আর এই ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট যেহেতু সার্ভিক্সকে কোন দিকে টেনে ধরে রাখবে, পিছন দিকে, সার্ভিক্সকে পিছন দিকে টেনে ধরে রাখবে, আর সামনের দিকে টেনে ধরে রাখে হচ্ছে এই রাউন্ড লিগামেন্ট। এইখান থেকে রাউন্ড লিগামেন্ট চলে আসে, এই দিক থেকে আর একটা রাউন্ড লিগামেন্ট চলে আসে, এই দুই পাশে দুটো রাউন্ড লিগামেন্ট টেনে ধরে রাখে। তা আর পিছন দিকে সামনের দিকে টেনে ধরে রাখে, আর পিছন দিকে টেনে ধরে রাখে হচ্ছে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট। এই ইউটেরোস্যাক্রাল লিগামেন্টটাই তাহলে আর এই রাউন্ড লিগামেন্ট, এরা দুইজন মিলেই কিন্তু আমাদের ইউটেরাসের পজিশনটা, ওই যে এন্টিভার্টেড এন্ড এন্টিভার্টেড আর এন্টিফ্লেক্সড যে পজিশন, এই পজিশনটা হচ্ছে এই দুটো লিগামেন্টই কিন্তু মেইনটেইন করে। আর সামনের দিকে আর একটা লিগামেন্ট থাকে, যে লিগামেন্ট হচ্ছে পিউবো সার্ভাইকাল লিগামেন্ট। তাহলে এই সার্ভিক্স থেকে শুরু করে আর হচ্ছে এই ওয়ান ইজ সাইডে, দুই সাইডে ব্লাডারের দুই পাশ দিয়ে, ব্লাডারের ইনফ্লো ল্যাটারাল যে সারফেস, ওই ইনফ্লো নেকের চার পাশ দিয়ে ইনফ্লো ল্যাটারাল সারফেসের নিচে দিয়ে এসে এই বডি অফ দ্য পিউবিস, এইখানে এসে কিছু কন্ডেনসেশন হয়ে যায়, যে কন্ডেনসেশনটাকে বলা হচ্ছে পিউবো সার্ভাইকাল লিগামেন্ট। এই পিউবো সার্ভাইকাল লিগামেন্ট ইন কেস অফ ফিমেল বলা হয় পিউবো সার্ভাইকাল লিগামেন্ট, এবং ইন কেস অফ মেল এই পিউবো সার্ভাইকাল লিগামেন্ট তখন তার সার্ভিক্স থাকে না, তখন বলে পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট। সেই ওই লিগামেন্টটাকেই আমরা বলি পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট, যেটা আমাদের প্রোস্টেট এবং ইউরিনারি ব্লাডারকে সাপোর্ট দেয়। আর একটা লিগামেন্ট, ট্রু লিগামেন্ট থাকে, সবগুলোই পেয়ার লিগামেন্ট। আর একটা লিগামেন্ট হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস। তোমাদের বলেছিলাম যে গাবার্নিকুলাম, এই গাবার্নিকুলামের যে সার্ভাইকাল সেফালিক পার্ট, এই সেফালিক পার্ট দিয়ে তৈরি হয়েছিল আমাদের ওভারিয়ান লিগামেন্ট। আর যে কডাল পার্ট, এই কডাল পার্ট দিয়ে তৈরি হয়েছিল রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস। তাহলে রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস এটা ফাইবার মাস্কুলার একটা টিস্যু, যে টিস্যুটা হচ্ছে কি অ্যান্ট্রো ইনফেরিয়র টু দ্য ইউটারাইন টিউব, এর অ্যান্ট্রো ইনফেরিয়রলি অ্যাঙ্গেল অফ দ্য টু সুপ্রোল্যাটারাল অ্যাঙ্গেল অফ দ্য ইউটেরাস, এইখানে কি অ্যাটাচমেন্ট দেয়। এই অ্যাটাচমেন্ট দিয়ে তারপরে হচ্ছে ব্রড লিগামেন্টের মাঝখান দিয়ে এটা রান করে হচ্ছে প্রথমে অ্যান্টিরো কি বলে ফরওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি রান করে,
ফরওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি রান করে এ পেয়ে যায় হচ্ছে ল্যাটারাল ওয়াল অফ দা পেলভিস। ল্যাটারাল ওয়াল অফ দা পেলভিসে এসে এ হচ্ছে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক যে ভ্যাসেল, এখানে যে আমরা ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভ্যাসেল পাই এরকম, এই ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভ্যাসেলের ল্যাটারালি মানে স্পাইনাল কর্ডও তো জানি আমরা, স্পারমেটিক কর্ডও তো ল্যাটারালি রান করে, ল্যাটারালি একে কার্ভ করে চলে পেয়ে হচ্ছে ডিপ ইঙ্গুইনাল লিগামেন্ট, ডিপ ইঙ্গুইনাল রিং। কথা কি বুঝতেছো তোমরা? হচ্ছে তোমার কোথায় অ্যাটাচমেন্ট থাকে ইউটেরাসের সঙ্গে অ্যাঙ্গেল, তাই না? অ্যান্ট্রো ইনফেরিয়র টু দা ফ্যালোপিয়ান টিউব, তাই না? এইখানে অ্যাটাচমেন্ট থাকতেছে, অ্যাটাচমেন্ট থেকে এটি হচ্ছে রানস অ্যান্ড ল্যাটারালি রান করে ল্যাটারাল ওয়াল পর্যন্ত অফ দ্য পেলভিসে চলে এসে অ্যান্টেরিয়রলি এইখানে থাকে হচ্ছে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভ্যাসেল। এই ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভ্যাসেল হচ্ছে ল্যাটারালি কার্ভ করে, পেয়ে যায় হচ্ছে আমাদের ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে সে ঢুকে পড়ে কোথায়? ইঙ্গুইনাল ক্যানালে, তাই তো? ইঙ্গুলার ক্যানালে ঢুকে পড়ে, সেই ইঙ্গুইনাল ক্যানালের কন্টেন্ট হয়ে গেল। ইঙ্গুইনাল ক্যানাল দিয়ে বের হয়ে চলে আসে কোথায়? ইঙ্গুইনাল ক্যানাল। তাহলে এই ডিপ ইঙ্গুইনাল তাহলে প্রথমে হচ্ছে ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে ঢুকলো, তারপরে ইঙ্গুইনাল ক্যানালের ভিতর থাকলো, তারপরে সুপারফিশিয়াল এইখানে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং দিয়ে বের হয়ে এখানে পেয়ে যায় কে? এখানে কাকে পেয়ে যাবে? ল্যাবিয়াম মেজোরার ভিতর যে ফাইব্রোফ্যাটি টিস্যু আছে, স্পেশালি যে স্কিনের যে কানেকটিভ টিস্যু, মানে আমাদের ওই কি বলে ডার্মিস, স্কিনের যে ডার্মিস, এই ডার্মিসের সঙ্গে এসে হচ্ছে ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট, 2 নম্বরে হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ দা ইউটেরাস, সামনের দিকে হচ্ছে পিউবো সার্ভাইকাল লিগামেন্ট, আর পিছন দিকে হচ্ছে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট। এই 4 দুগুণী 8টা লিগামেন্ট হচ্ছে আমরা ট্রু লিগামেন্ট বলি। ট্রু লিগামেন্ট গুলো হচ্ছে কি করে? মেইনলি ইউটেরাসের সাপোর্ট দেয়, সাপোর্ট দিচ্ছে। এরপরে আছে হচ্ছে ফলস লিগামেন্ট। তো ফলস লিগামেন্ট যেগুলো আছে, ফলস লিগামেন্ট আমরা দেখেছি যে ওয়ান ইজ সাইডে থাকে হচ্ছে কি? ব্রড লিগামেন্ট। এই ওয়ান ইজ সাইডে থাকতেছে ব্রড লিগামেন্ট, এটা হচ্ছে দুই পাশে দুটো থাকতেছে ব্রড লিগামেন্ট। তারপরে আমরা পিছন দিকে বলেছিলাম ওই যে পাউস অফ ডগলাসের 2 ল্যাটারাল বাউন্ডারি তৈরি করে, যে পাউস অফ ডগলাসের 2 ল্যাটারাল বাউন্ডারি তৈরি করতেছে কে? রেক্টো ইউটেরাইন ফোল্ড অফ পেট্রোনিয়াম, তাই না? রেক্টো ইউটেরাইন ফোল্ড বলেছিলাম না? তাহলে রেক্টো ইউটেরাইন ফোল্ড অফ পেট্রোনিয়াম এই দুটো দুই দিকে থাকে। আর এই দুইজনের মাঝখানে কে থাকে? পাউস অফ ডগলাস তো বটেই, তাই না? তো সেটাকে আমরা কি বলতেছিলাম? না রেক্টো ভ্যাজাইনাল, রেক্টো ইউটেরাইন না রেক্টো ভ্যাজাইনাল, কি বললাম আমরা? রেক্টো ভ্যাজাইনাল ফোল্ড, তাই না? রেক্টো ভ্যাজাইনাল বললাম না? তাহলে রেক্টো ভ্যাজাইনাল ফোল্ড, বুঝছো? সেইটাকে আমরা বলবো হচ্ছে রেক্টো ভ্যাজাইনাল ফোল্ড, বুঝছো? তাহলে সেটা হচ্ছে পিছন দিকে হচ্ছে রেক্টো ভ্যাজাইনাল ফোল্ড, আর সামনের দিকে কি? রেক্টো ইউটেরাইন ফোল্ড। দেখো আবার যে তাহলে আমরা দেখলাম হচ্ছে এর ওয়ান ইজ সাইডে থাকবে হচ্ছে ব্রড লিগামেন্ট। এই দিকে একটা ব্রড লিগামেন্ট থাকবে, এইখানে একটা ব্রড লিগামেন্ট থাকবে, ঠিক এ পাশেও ওইরকম একটা ব্রড লিগামেন্ট থাকবে। এইখান থেকে শুরু করে এইখানে থাকবে তাহলে তাহলে এইখানে দেখো যে এইখানে একটা ব্রড লিগামেন্ট থাকবে, এই পাশে একটা ব্রড লিগামেন্ট থাকবে, ঠিক এ পাশেও ওইরকম একটা ব্রড লিগামেন্ট থাকবে। তাহলে গেল হচ্ছে আমাদের ব্রড লিগামেন্ট, এটা একটা ফলস লিগামেন্ট মানে পেরিটোনিয়াল ফোল্ড। আর হচ্ছে বলেছিলাম যে একেবারে এই মিড লাইন বরাবর যেখানে পাউস অফ ডগলাস তৈরি হবে, এই মিড লাইন বরাবর
এই মিড লাইন বরাবর এইখান থেকে এসে এইখান থেকে ফোল্ডটা এসে পেরিটোনিয়াল ফোল্ডটা এসে এই ভ্যাজাইনার এই দিক থেকে এসে এই রেকটামের মিডল 1/3 পর্যন্ত পৌঁছা যাবে। তাহলে এই যে ফোল্ডটা, এইখানে যে ফোল্ডটা একেবারে ডেপথ অফ দ্য পাউচ অফ ডগলাস, একেবারে ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য পাউচ অফ দ্য ডগলাস, ডেপথ অফ দ্য পাউচ অফ ডগলাস, এইখানে একটা ফোল্ডিং হবে, যে ফোল্ডিংটাকে আমরা বলি হচ্ছে কি রেক্টোভ্যাজাইনাল ফোল্ড অফ পেরিটোনিয়াম। রেক্টোভ্যাজাইনাল ফোল্ড অফ পেরিটোনিয়াম কয়টা? একটা, তাই না? রেক্টোভ্যাজাইনাল ফোল্ড অফ পেরিটোনিয়াম এটা হচ্ছে একটা। আর এর ওয়ান সাইডে এই পাশে এরকম ফোল্ডিং হয়ে উঁচু হয়ে যেটা চলে যাবে সেটাকে বলা হচ্ছে হলো রেক্টোইউটারাইন ফোল্ড অফ পেরিটোনিয়াম। তাই এই পাশে একটা থাকবে, তাহলে ও পাশেও একটা থাকবে, তাই না? এই রাইট সাইডে যদি একটা থাকে তাহলে লেফট সাইডে থাকবে না? তাহলে লেফট সাইডেও থাকবে, সেটা হচ্ছে রেক্টোইউটারাইন ফোল্ড অফ পেরিটোনিয়াম। আর একটা ফোল্ড কি হবে, যে এইখান দিয়ে একে করে এই নিচের দিক থেকে এসে এরকম একটা ফোল্ড চলে যাবে, যে ফোল্ডটা ও সিঙ্গেল ফোল্ড, যেটাকে বলা হচ্ছে ইউটারো ভেসিকল ফোল্ড। ইউটারো ভেসিকল ফোল্ড অফ পেরিটোনিয়াম, এইগুলোকেই বলা হচ্ছে ফলস লিগামেন্ট। তাহলে ফলস লিগামেন্ট আর ট্রু লিগামেন্ট এগুলো তো আগে প্রথমে আমাদের নাম জানতে হবে। তাহলে ফলস লিগামেন্টের ভিতর অবশ্যই যেটা ভোলা যাবে না সেটা হচ্ছে ব্রড লিগামেন্ট, তাই না? এটা তো ভোলার কোনো প্রশ্নই আসে না। তাহলে প্রথমটা হচ্ছে ব্রড লিগামেন্ট, আর সামনের দিকে একটা থাকতে হচ্ছে কি ইউটারো ভেসিকলের ফোল্ড, ইউটারো ভেসিকল ফোল্ড। আর পিছন দিকে থাকতে হচ্ছে রেক্টোভ্যাজাইনাল ফোল্ড, রেক্টোভ্যাজাইনাল ফোল্ড। আর রেক্টোভ্যাজাইনাল ফোল্ডের ওয়ান ইচ সাইডে হ্যাঁ যেটা থাকতেছে রেক্টোইউটারাইন ফোল্ড। এইগুলো হচ্ছে আমাদের, এইবার আসলে আমাদের জানতে হবে ফলস লিগামেন্টের ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্রড লিগামেন্ট। তাহলে ব্রড লিগামেন্ট সম্বন্ধে আমাদের জানতে হবে। তো ব্রড লিগামেন্ট কি? ব্রড লিগামেন্ট হচ্ছে ডাবল ফোল্ড অফ কি? ডাবল ফোল্ড অফ পেরিটোনিয়াম, তাই না? পেরিটোনিয়াম একটা ডাবল ফোল্ড। এই পেরিটোনিয়ামের ডাবল ফোল্ড, তাই এই পেরিটোনিয়ামের ডাবল যে ফোল্ড, এই ফোল্ডটা হচ্ছে কোথা থেকে কোন পর্যন্ত এক্সটেন্ড করে? হুইচ এক্সটেন্ড ফ্রম দ্য ল্যাটারাল বা সাইড অফ দ্য ল্যাটারাল বর্ডার অর সাইড অফ দ্য ইউটেরাস। সাইড অফ দ্য ইউটেরাস এইখান থেকে শুরু হয়, ধরো এই সাইড অফ দ্য ইউটেরাস এইখান থেকে শুরু হলো, সাইড অফ দ্য ইউটেরাস এখান থেকে শুরু হলো, শুরু হয়ে এইখান থেকে শুরু হয়ে এই ল্যাটারাল ওয়াল অফ দ্য পেলভিস পর্যন্ত এক্সটেন্ড করা থাকে। ল্যাটারাল ওয়াল অফ দ্য পেলভিস পর্যন্ত এক্সটেন্ড আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ইউটেরাস মানে এই মাঝখানে ইউটেরাস, আর ওয়ান ইস সাইড এই পাশে একটা ব্রড লিগামেন্ট, এই আপার এ পাশে একটা ব্রড লিগামেন্ট। এই তাহলে এইখান থেকে যদি আমরা এই রাইট সাইড অফ দ্য রাইট পেলভিক ল্যাটারাল ওয়াল থেকে যদি শুরু করি, তাহলে রাইট পেলভিক ল্যাটারাল ওয়াল থেকে ব্রড লিগামেন্ট থেকে তারপরে হচ্ছে মাঝখানে ইউটেরাস থেকে আর একটা লেফট ব্রড লিগামেন্ট। এই লেফট ব্রড লিগামেন্ট ওই পাশের হচ্ছে আমাদের পেলভিক ওয়াল পর্যন্ত পৌঁছায় যাবে। তাহলে কি এটা একটা মিডিয়ান সেপ্টাম তৈরি করতেছে, একটা মিড লাইনে একটা টোটাল একটা সেপ্টাম তৈরি করে এই পেলভিক যে ক্যাভিটি, সেই পেলভিক ক্যাভিটিকে কিন্তু দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। স্মলার অ্যান্টেরিয়র পার্ট যেখানে থাকতেছে হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডার, আর পোস্টেরিয়র লার্জার পার্ট যেখানে থাকতেছে আমাদের কি রেকটাম, তাই না? তাহলে এই তিনটে মিলে তাহলে ইউটেরাস মাঝখানে আর ওয়ান ইস সাইডে রাইট অ্যান্ড লেফট কি ব্রড লিগামেন্ট, এরা মিলে একটা সেপ্টাম তৈরি করতেছে। সেপ্টামের অ্যান্টেরিয়রলি একটা কম্পার্টমেন্ট থাকতেছে, যে কম্পার্টমেন্ট স্মল এবং কন্টেইন দা ব্লাডার, আর পোস্টেরিয়র লার্জার কম্পার্টমেন্ট কন্টেইন দা রেকটাম আর কয়েলস অফ ইলিয়াম, ওই সিগময়েড কোলন টোলন ওই সাথে সেই জায়গায় থাকবে আর কি। তাহলে মেইনলি থাকতেছে রেকটাম। এবার মানে এক্সটার্নাল ফিচার যদি আমরা দেখি, এর কি কি এক্সটার্নাল ফিচার আছে, তাহলে এক্সটার্নাল ফিচারের ভিতর যেহেতু আমরা বলেছিলাম হলো কি যে ডাবল ফোল্ড অফ পেরিটোনিয়াম, হ্যাঁ ডাবল ফোল্ড অফ পেরিটোনিয়াম, তাহলে ডাবল ফোল্ড অফ পেরিটোনিয়াম যদি এইরকম থাকে,
এরকম একটা ডাবল ফোল্ড, এর এর সঙ্গে সঙ্গে এরকম ডাবল ফোল্ড থাকবে। যদি এমটি ব্লাডার যদি এমটি হয়, তাহলে এই ফোল্ডিং এর এই দিকে থাকবে হচ্ছে একটা সারফেস, যেটাকে বলা হয়, যদি এমটি থাকে তাহলে ইনফেরিয়র সারফেস বলে, আর যদি ব্লাডার ফুল থাকে তাহলে এইটাকে বলা হয় এন্টিরিয়র সারফেস, তাই না? আর এইটাকে আমরা বলবো হচ্ছে পোস্টিরিয়র সারফেস অর সুপিরিয়র সারফেস, বুঝছো? এখন একটা বললেই হলো যে এই দুটো সারফেস থাকবে, এটা হলো পোস্টিরিয়র সারফেস আর সুপিরিয়র সারফেস, আর অ্যান্টিরিয়র সারফেস আর ইনফেরিয়র সারফেস ব্লাডারের কন্ডিশনের উপর নির্ভর করে বলতেছি আমরা। আর এর হচ্ছে কি, এই যে এইটাকে বলতে পারি আমরা অ্যান্টিরিয়র বর্ডার, অ্যান্টিরিয়র ফ্রি বর্ডার অথবা সুপিরিয়র ফ্রি বর্ডার। আর এইখান দিয়ে নিচের দিকে যেটা থাকে, নিচের দিকে এইটাকে বলা হচ্ছে অ্যাটাচড বর্ডার। অ্যাটাচড বর্ডার কার সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে? মোটামুটি হচ্ছে আমাদের পেলভিক ফ্লোরের সঙ্গে অ্যাটাচড হয়ে থাকে। তাহলে যদি এক্সটার্নাল ফিচার বলি, তাহলে দুটো বর্ডার আছে। এই ফ্রি বর্ডার, এই ফ্রি যে বর্ডার, যেটাকে আমরা সুপিরিয়র আর অ্যান্টিরিয়র ফ্রি বর্ডার বলতেছি, এই ফ্রি বর্ডার বরাবর থাকে হচ্ছে আমাদের এই ফ্যালোপিয়ান টিউব, মানে ইউটারাইন টিউব বলে এই ফ্রি বর্ডার বরাবর থাকতেছে। যদি আমরা এটাকে ল্যাটারালি আঁকি, এখানে ল্যাটারালি আঁকি, তাহলে তো ল্যাটারালি আগে একে দেখালাম যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ফ্রি বর্ডার বরাবর, আর এই পর্যন্ত অ্যাটাচড বর্ডার এই বরাবর হচ্ছে। তাহলে এই ফ্রি বর্ডার বরাবর থাকতেছে হচ্ছে আমাদের কি ফ্যালোপিয়ান টিউবটা। তাহলে এর পার্ট কি কি আছে, এর পার্ট কি কি? এর মাঝখান দিয়ে যদি পিছন দিকে যায়, তাহলে পিছন দিকে এর পোস্টিরিয়র লেয়ারটা এক্সটেন্ড করে এই পিছন দিকে যেয়ে আবার সামনের দিকে চলে আসে, আর সে এই ইটাকে কাভার করে, কি বলে এটাকে? ওভারিটা কাভার করে। তাহলে এই ফ্যালোপিয়ান টিউব থেকে এই ওভারি আর ওভারিয়ান লিগামেন্ট এই পর্যন্ত যে পার্টটা ফ্যালোপিয়ান টিউব, এই ফ্যালোপিয়ান টিউব আমরা যদি আঙ্গুলের ভিতর রাখি, এ পাশে একটা এ পাশে ইন্ডেক্স ফিঙ্গারটা দিই, আর এই পাশে যদি আমাদের ইন্ডেক্স কি বলে থামটা দিই, তাহলে এর মাঝখানে মানে এই ফ্যালোপিয়ান টিউবের জাস্ট নিচেই এর যদি আমরা দুটো আঙ্গুল দিই, এই পাশে ধরো ইন্ডেক্স ফিঙ্গার আর এই পাশে আমরা দিলাম হচ্ছে থাম, তাহলে যে পার্টটা আমাদের ইন্ডেক্স ফিঙ্গার এবং থামের ভিতরে আটকা পড়বে সেই পার্টটাকে বলা হয়েছে মেজোসালফিংস। কথা কি বুঝছো? তাহলে ফ্যালোপিয়ান টিউব থেকে শুরু করে এই ওভারি এবং ওভারির যে লিগামেন্ট, ওভারিয়ান লিগামেন্ট, এর মাঝখানে যে পার্টটা, সেই পার্টটাকে বলা হচ্ছে মেজোসালফিংস। আর এই যে ব্রড পার্টটা, নিচে যে ব্রড পার্টটা রয়েছে, যে পার্টটা এই মিডিয়াল দিকে আছে হচ্ছে ল্যাটারাল বর্ডার অফ দ্য ইউটেরাস। সুপিরিয়র দিকে আমরা পাচ্ছি এই সুপিরিয়র দিকে পাচ্ছি হচ্ছে এই লিগামেন্ট অফ দ্য ওভারি অ্যান্ড সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য ওভারি, এই বরাবর থাকতেছে এইগুলো। এর মাঝখানে যে এই এরিয়াটাকে বলা হচ্ছে, এই সবচেয়ে বড় এরিয়াটাকে বলা হচ্ছে কি? মেজোমেট্রিয়াম। কথা কি বুঝছো? আমরা বলতেছি যে ব্রড লিগামেন্টের পার্ট একটা দেখলাম মেজোসালফিংস, এই উপরের এই অংশটাকে আমরা বলতেছি মেজোসালফিংস, এইটাকে বলতে হচ্ছে মেজোমেট্রিয়াম। আর এই যে ওভারি থেকে আর এই যে ইনফান্ডিবুলার পার্ট অফ দ্য ইউটারাইন টিউব আর সুপিরিয়র বর্ডার বা সুপিরিয়র এক্সট্রিমিটি অফ দ্য থেকে এই দিক থেকে এই এক্সটার্নাল ইলিয়াক ভ্যাসেল, এই বরাবর তো এক্সটার্নাল ইলিয়াক ভ্যাসেল এরকম রান করবে পেলভিক ব্রিমের উপর দিয়ে বা আউটসাইড দ্য পেলভিক ব্রিম দিয়ে। তাই এই এক্সটার্নাল ইলিয়াক ভ্যাসেলের দিকে আর একটা ফোল্ড অফ পেরিটোনিয়াম পাওয়া যাবে, যেটাকে বলা হয় ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট অর সাসপেন্সরি লিগামেন্ট অফ ওভারি। ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট অর সাসপেন্সরি লিগামেন্ট অফ ওভারি। তাহলে আমরা তিনটে পার্ট কিন্তু পেয়ে গেলাম, একটা হচ্ছে মেজোসালফিংস, মেজোমেট্রিয়াম, আর একটা হচ্ছে ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট অর সাসপেন্সরি লিগামেন্ট অফ ওভারি। এখন যদি আমরা পিছন দিকে দেখি, দেখো যে পিছন দিকে কি আছে? পিছন দিকে এই ওভারি মানে এরকম যে অ্যান্টিরিয়র দিকের এই অ্যান্টিরিয়র লেয়ার এইখান দিয়ে কাভার করে রাখবে হচ্ছে আমাদের ফ্যালোপিয়ান টিউবকে কাভার করে নিচের দিকে নেমে আসবে। তারপরে এর পিছন দিকে চলে যাবে, পিছন দিকে চলে যেয়ে আমাদের
ওভারিকে কাভার করে আবার সে সামনের দিকে চলে এসে এই এই তাহলে এই যে পার্টটা এই এই পিছন দিক থেকে যদি আমরা এই উপর দিকে একটা আঙ্গুল দেই, যে বুড়ো আঙ্গুলটা এখান থেকে দিলাম যে থাম, আর এইখান দিয়ে ইন্ডেক্স ফিঙ্গারটা দিলাম, তাহলে এর মাঝখানে এই যে ডাবল ফোল্ড পাচ্ছি, এই ডাবল ফোল্ডটাকে বলা হয় মেজো ওভারিয়াম। মেজো ওভারিয়াম, তাহলে এই পার্টটাকে বলা হয় মেজো সালফিংস, এই পার্টটাকে বলা হয় মেজো ওভারিয়াম, আর এই পার্টটাকে বলা হয় মেজোমেট্রিয়াম। কথা কি বুঝছো? জি স্যার। হ্যালো, তোমরা কি আসো আমার সঙ্গে? জি স্যার আছে। ছেলেরা তো কেউ কথা বলে না, ছেলেরা নেই? জি স্যার, জি তাহলে একটা পার্ট আমরা বললাম হচ্ছে মেজো সালফিংস, মেজো ওভারিয়াম আর মেজো মেট্রিয়াম। Matrium। এছাড়া আর একটা হচ্ছে ওই সাসপেন্সরি লিগামেন্ট অফ ওভারি। এই চারটে পার্ট থাকতেছে হচ্ছে আমাদের ব্রড লিগামেন্টের। এবার ব্রড লিগামেন্টের কি কন্টেন্ট থাকে সেইটা সম্বন্ধে আমাদের জানতে হবে। আমরা পার্টগুলো সম্বন্ধে জানলাম, এবার হচ্ছে কন্টেন্ট। ইনফান্ডিবুলো পেলভিক যে লিগামেন্ট, ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট, ইনফান্ডিবুলো পেলভিক কন্টেন্ট কি, মানে সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য ওভারি, তার কি কন্টেন্ট থাকে? ওভারিয়ান ভেসেলস, ওভারিয়ান ভেসেলস এন্ড ওভারিয়ান নার্ভস, লিম্ফেটিক্স, এইগুলো কিন্তু ওইখান দিয়ে রান করে। যে আমরা তো জানি এটা হচ্ছে ট্রু অ্যাবডোমেন, মানে অ্যাবডোমেন থেকে এটা পেলভিক ক্যাভিটিতে যায়, তাই না? ওভারিয়ান ভেসেলগুলো, যেহেতু এটা একটা অ্যাবডোমিনাল আউটার ব্রাঞ্চ, এই জন্য এটা অ্যাবডোমেন থেকে ফলস পেলভিস সরি লেসার পেলভিসে যাইতে হবে, এই জন্য আসে কিন্তু এই সাসপেন্সরি লিগামেন্টের মাধ্যমে। এবার আসলে কন্টেন্ট অফ দ্য ব্রড লিগামেন্ট। এন্ড কন্টেন্ট অফ দ্য ব্রড লিগামেন্ট, এই কন্টেন্টের ভিতর কি কি আছে? এই বিশ্রাম সিং ভালোই লিখছে যে ওয়ান টিউব, একটা টিউব থাকে, সেটা কি? ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউব, দুটো লিগামেন্ট থাকে। কি কি লিগামেন্ট আমরা দেখেছিলাম? এই লিগামেন্টটা, এই যে এই লিগামেন্টটা কি? ওভারিয়ান লিগামেন্ট। আর কি থাকে? রাউন্ড লিগামেন্ট। দুটো লিগামেন্টের ভিতর থাকে, দুটো আটারি এর ভিতর থাকে। কি কি থাকে? ওই যে সাসপেন্সরি লিগামেন্টের ভিতর থাকে ওভারিয়ান আটারি, আর মেজোমেট্রিয়ামের ভিতর থাকে হচ্ছে কি? ইউটেরাইন আটারি। তাহলে এই দুটো আটারি এর ভিতর থাকে। তারপরে কি থাকে? দুটো প্লেক্সাস অফ নার্ভ, যেমন ইউটেরোভ্যাজাইনাল প্লেক্সাস, তাই না? আর একটা হচ্ছে ওভারিয়ান প্লেক্সাস, এইগুলো থাকে। তারপরে 3 এমব্রায়োলজিক্যাল ল্যামরেন্ট, এমব্রায়োলজিক্যাল 3টে র্যামনেট এখানে থাকে, যেমন এপুফোরন্স, পারুফোরন্স আর ভেসিকুলার অ্যাপেন্ডিসেস। এপুফোরন, পারুফোরন্স আর ভেসিকুলার অ্যাপেন্ডিসেস, এই 3টে স্ট্রাকচার কিন্তু যেটা এমব্রায়োলজিক্যাল র্যামনেট, সেইগুলো এখানে থাকে। মানে এপুফোরন, পারুফোরন আর ভেসিকুলার যে র্যামনেট, সেই র্যামনেট এইগুলো কি জিনিস? মানে জাস্ট আমরা এমব্রায়োলজিতে তো বিস্তারিত পড়ানো হবে, কিন্তু এখানে জাস্ট একটু জেনে যাই। আমরা দেখলাম কি যে দুটো পেরিটোনিয়াম মানে সিলোমিক দুটো টিউব তৈরি হয় বডিতে। দুটো টিউবের কি নাম বলতে পারবা তোমরা? বডির ভিতরে সিলোমিক ক্যাভিটির ভিতরে দুটো সিলোমিক টিউব তৈরি হয়। না, ওই টিউব না, আমরা এই যে এতদিন যা পড়লাম তার ভিতর হার্ট টিউব তো সিলোমিক টিউব না। সিলোমিক মানে বুঝছো? বডি ক্যাভিটির যে লাইনিং, যেটা লাইনিং হচ্ছে এই পেরিটোনিয়াল লাইনিং, এই পেরিটোনিয়াল লাইনিং দিয়ে এই সিলোমিক দিয়ে দুটো, একটা হলো মেজোনেফ্রিক ডাক্ট আর একটা প্যারামেজোনেফ্রিক ডাক্ট। করছি না আমরা এটা? একটা মেজোনেফ্রিক ডাক্ট আর একটা হচ্ছে প্যারামেজোনেফ্রিক ডাক্ট। আমরা দেখলাম যে মেজোনেফ্রিক ডাক্ট ল্যাটারালি থাকে আর মিডিয়ালি থাকে হচ্ছে প্যারামেজোনেফ্রিক ডাক্ট। মেজোনেফ্রিক ডাক্ট থেকে কি তৈরি হয়? মেজোনেফ্রিক ডাক্ট মনে আছে? কিছু ধারণা করতে পারছো? যে এটা তো বুঝতে পারছো যে বডি ওয়ালের, পোস্টেরিয়র বডি ওয়ালের ভিতর দুটো সিলোমিক ডাক্ট তৈরি হয়, একটা হচ্ছে মেজোনেফ্রিক ডাক্ট আর একটা হচ্ছে প্যারামেজোনেফ্রিক ডাক্ট, তাই না? তাহলে এই যে দুটো থেকে দুটো স্ট্রাকচার কিন্তু তৈরি হয়। মানে মেইনলি প্যারামেজোনেফ্রিক যে ডাক্ট আছে, সেই প্যারামেজোনেফ্রিক ডাক্ট অর মুলেরিয়ান ডাক্ট, প্যারামেজোনেফ্রিক ডাক্ট অর মুলেরিয়ান ডাক্ট, এই মুলেরিয়ান ডাক্ট থেকে মেয়েদের ক্ষেত্রে তৈরি হয় হচ্ছে কি? মেয়েদের ক্ষেত্রে তৈরি হয় হচ্ছে ইউটেরাইন টিউব, ইউটেরাস আর আপার পার্ট অফ ভ্যাজাইনা। বুঝছো? ইউটেরাইন টিউব, ইউটেরাস এবং আপার পার্ট অফ ভ্যাজাইনা, এইগুলো তৈরি হয়েছে প্যারামেজোনেফ্রিক ডাক্ট থেকে বা মুলেরিয়ান ডাক্ট থেকে। আর
প্যারামেজোনেফ্রিক ডাক্টের সাইডে থাকে হচ্ছে মেজোনেফ্রিক ডাক্ট, যেটাকে মেজোনেফ্রিক ডাক্ট বা উলফিয়ান ডাক্টস বলে। এই ডাক্ট থেকে ইন কেস অফ মেল অ্যান্ড ফিমেল দুটোর ক্ষেত্রেই তৈরি হয় কি, তার থেকে ওই যে ইউরেটারিক বার্ড তৈরি হয়, তাই না? ইউরেটারিক পার্ট। ইউরেটারিক বার্ড তৈরি হয়। ইউরেটারিক বার্ড থেকে তো আমরা দেখলাম যে এক্সক্রিটরি পার্ট অফ দা ইউরিনারি যে সিস্টেম আছে, এই সিস্টেমের এক্সক্রিটরি পার্ট তৈরি হয়। শুধু কি ছেলেদের তৈরি হয় না মেয়েদের তৈরি হয়? না দুইজনেরই তৈরি হয়, তাই না? জি স্যার। দুই সেক্সেরই তৈরি হয়। কিন্তু ইন কেস অফ এই যে এই পার্ট তৈরি হওয়ার আগ পর্যন্ত যে মেজোনেফ্রিক ডাক্ট আছে, এই মেজোনেফ্রিক ডাক্ট ইন কেস অফ মেল কি তৈরি করে? ওই ভাস ডিফারেন্স। ইন কেস অফ মেল তৈরি হয় ভাস ডিফারেন্স। কথা বুঝছো? জি স্যার। ভাস জি, ডিফারেন্স বা ডাক্টাস ডিফারেন্স। ইন কেস অফ ফিমেল এই সেই ইন কেস অফ ফিমেলেই তৈরি হয় হচ্ছে এপুফোরন, পারুফোরন আর ভেসিকুলার অ্যাপেন্ডিক্স। কথা কি বুঝছো? যে প্যারামেজোনেফ্রিক ডাক্টের যে প্রক্সিমাল পার্ট, এই প্রক্সিমাল পার্ট দিয়ে ইন কেস অফ মেল তৈরি হয় হচ্ছে ভাস ডিফারেন্স বা ডাক্টাস ডিফারেন্স। আর যেটা টেস্টিস থেকে ও ইজাকুলেটরি ডাক্ট পর্যন্ত এক্সটেন্ড করা থাকে। আর ইন কেস অফ ফিমেল এইটা হলো কি হয়ে যাবে? অবলিটারেট করবে। অবলিটারেট করে এর কিছু পার্ট থেকে যায়, যেগুলোকে বলা হয় এপুফোরন্স, পারুফোরন্স এন্ড ভেসিকুলার। কথা বুঝছো? এপুফোরন, পারুফোরন্স এন্ড ভেসিকুলার অ্যাপেন্ডিক্স। তা আপাতত তোমরা জানো যে মেজোনেফ্রিক ডাক্ট, এই ডাক্ট বা ইফারেন্ট ডাক্টুলস, মেজোনেফ্রিক ডাক্ট এন্ড ইফারেন্ট ডাক্টুলস এর রেমনেন্ট গুলোই হচ্ছে এপুফোরন, পারুফোরন্স। কথা বুঝছো? আদার স্ট্রাকচার আরো থাকতে পারে, যেগুলো লিম্ফেটিক ভ্যাসেল, লিম্ফ নোড এইগুলো থাকতে পারে, তারপরে ফাইবার অ্যারিউলার টিস্যু এর ভিতর থাকতে পারে। এইগুলো হচ্ছে দিস আর দ্য কন্টেন্ট অফ দা কি ব্রড লিগামেন্ট। এন্ড ব্রড লিগামেন্টে আমরা কিন্তু এখন কি কি লিগামেন্ট ছিল সেই লিগামেন্ট গুলো আমরা পড়ে ফেলছি। ফলস লিগামেন্ট কি ছিল সেগুলো আমরা পড়েছি, মোটামুটি একটা ধারণা পেয়েছো। এরপরে আসলো পাউস অফ ডগলাসেরও কিন্তু আমরা বাউন্ডারি পড়েছি, তাই না? যে পাউস অফ ডগলাস কি, কোথায় আছে, এর বাউন্ডারি কি, এর সম্বন্ধে আরেকটু জানতে হবে। যে এটা অ্যানাল ক্যানাল থেকে 5.5 সেন্টিমিটার উপরে থাকে, আর কি বলে ভ্যাজাইনাল অরিফিস থেকে এটা অ্যানাল অরিফিস থেকে 5.5 আর এই থেকে 7.5 সেন্টিমিটার উপরে থাকে। এবং পোস্টিরিয়র যে ফর্নিক্স, এই পোস্টিরিয়র ফর্নিক্স এই এরিয়ায় হচ্ছে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট থাকে। এই জন্য কোনো স্ট্যান্ডিং পজিশনে, ইরেক্ট পজিশনে যদি কোনো কালেকশন হয় পেরিটোনিয়াল ক্যাভিটি, তাহলে এই ডিপেন্ডেন্ট পার্টে চলে আসে। এই জন্য ভ্যাজাইনা দিয়ে ভ্যাজাইনাল স্পেকুলাম দিয়ে ফাঁকা করে ভ্যাজাইনার ভিতর দিয়ে আমরা কিন্তু ওই কালেকশনটাকে ড্রেন করতে পারি, যেটাকে বলা হয় কল্পোটমি বা কল্পপাংচার। কল্পোটমি বা কল্পপাংচার মানে হ্যাঁ, একটা মেয়ের নাম কল্পনা, তাই না? তো এই কল্পনা থেকে কল্পোটমি আর কল্পপাংচার করা হয়, বুঝছো? যদি কল্পোটমি করা হয় হলো যে যদি কেটে দেওয়া হয় ওইখানে, যে একটা দিয়ে নাইফ দিয়ে কেটে দেওয়া হলো, তাহলে সেটাকে বলা হচ্ছে কল্পোটমি। আর যদি ওইখান দিয়ে একটা ব্রড নিডল ঢুকায় দিয়ে তারপরে ইটাকে সিরিঞ্জের মাধ্যমে নিয়ে আসা হয়, তাহলে সেটাকে বলা হয় কল্পপাংচার, বুঝছো? কল্পোটমি এন্ড কল্পপাংচার গেল। এবার আসো যে আর্টারিয়াল সাপ্লাই অফ দা ব্লাডার, আর্টারিয়াল সাপ্লাই অফ দা ইউটেরাস। তো ইউটেরাসের আর্টারি সাপ্লাই, মেইন আর্টারি হচ্ছে ইউটারাইন আর্টারি, আর পার্টলি এটা ওভারিয়ান আর্টারি একে সাপ্লাই দিতে পারে কিছু। তো মেইন আর্টারি হচ্ছে ইউটারাইন আর্টারির মতো আমাদের কোর্স জানতে হবে। ইউটারাইন আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ কি? ইউটারাইন আর্টারি কার ব্রাঞ্চ? ইন্টারনাল ইলিয়াক আর্টারির অ্যান্টিরিয়র ডিভিশন, যেটা অ্যান্টিরিয়র ডিভিশনের একটা ব্রাঞ্চ। তাহলে ইন্টারনাল ইলিয়াক আর্টারি এ নিজে কোথায় থাকে? ল্যাটারাল ওয়াল অফ দা পেলভিস, মানে ট্রু পেলভিসের ল্যাটারাল ওয়ালে থাকে। এই যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এই স্যাক্রোইলিয়াক জয়েন্টের জাস্ট নিচেই এরা থাকে। এরপরে এইখান থেকে যে ব্রাঞ্চিং হয়, এই ব্রাঞ্চটা হচ্ছে প্রথমে মিডিয়ালি রান করে,
ওভার দ্য পেলভিক ফ্লোর। পেলভিক ফ্লোর কি দিয়ে তৈরি হয় বলো? ওভারিয়ান ইউরোজেনিক ডায়াফ্রাম। হ্যাঁ, ডায়াফ্রাম, বাট নট ইউরোজেনিটাল, ইট ইজ দ্য পেলভিক ডায়াফ্রাম। পেলভিক ডায়াফ্রাম মানে লেভাটর এনিমাসেল, তাই না? লেভাটর এনিমাসেল দিয়ে মেইনলি তৈরি হয়, সেই পেলভিক ফ্লোরের উপর দিয়ে রান করে এট দ্য বটম অফ দ্য কি বলে, বটম অফ দ্য ব্রড লিগামেন্ট। তাহলে আমরা দেখলাম যে ব্রড লিগামেন্ট যেখানে, এই ব্রড লিগামেন্ট যেখানে থাকে আমরা দেখেছি, আমি যা করি তা আগায় চলে আসে। তাহলে এইখানে দেখেছিলাম ব্রড লিগামেন্ট, আর এইখানে থাকে হলো পেলভিক ফ্লোর। এই পেলভিক ফ্লোর এখানে এটা আঁকিনি আর কি, পেলভিক ফ্লোর, এই পেলভিক ফ্লোরের উপর দিয়ে ল্যাটারাল থেকে মিডিয়ালি প্রথম রান করবে, ল্যাটারাল থেকে মিডিয়ালি এরকম রান করবে পেলভিক ফ্লোরের উপর দিয়ে, পেলভিক ফ্লোরের উপর দিয়ে, আর এট দ্য বটম অফ দ্য বা বেজ অফ দ্য ব্রড লিগামেন্ট, এই বেজ অফ দ্য ব্রড লিগামেন্টের রান করে। এই ব্রড লিগামেন্টের আউটসাইডে জাস্ট নিচেই থাকে হচ্ছে আমাদের এই ইউরেটার। এই ইউরেটারের অ্যান্ট্রোসুপিরিয়রলি, ইউরেটারকে ক্রস করবে, ক্রস করে পেয়ে যাবে হচ্ছে আমাদের কি, যে ল্যাটারাল সাইড অফ দ্য সার্ভিক্স। এই ল্যাটারাল সাইড অফ দ্য সার্ভিক্স দিয়ে তারপরে আমাদের ল্যাটারাল বর্ডার অফ দ্য ইউটেরাস দিয়ে রান করবে, ল্যাটারাল বর্ডার অফ দ্য ইউটেরাস দিয়ে রান করে আপ টু দ্য সুপ্রোল্যাটারাল অ্যাঙ্গেল পর্যন্ত রান করবে, হোয়ার ফ্যালোপিয়ান টিউব এন্টার্স দ্য ইউটেরাস। তারপরে এখান থেকে ল্যাটারাল টার্নিং করে অ্যালং দ্য ইউটেরাস রান করবে, অ্যালং দ্য ইউটেরাইন টিউবে রান করবে, অ্যালং দ্য ইউটেরাইন টিউব রান করে তারপরে কি করবে, ফাইনালি টার্মিনেট করবে অ্যানাস্টোমোসিস করে। এইটুকু আমাদের জানতে হবে যে এই হলো কোর্স, বুঝছো, যে ল্যাটারাল থেকে মিডিয়াল দিকে রান করতেছে, তারপরে হচ্ছে অ্যান্ট্রোসুপিরিয়রলি আমাদের ইউরেটারকে ক্রস করতেছে, ইউরেটারকে ক্রস করে পেয়ে যাচ্ছে হচ্ছে ল্যাটারাল সুপ্রাভেজানাল পার্ট, যেটা সেই ল্যাটারাল সাইড অফ দ্য সুপ্রাভেজানাল পার্ট অফ দ্য সার্ভিক্স। সেইখান থেকে ল্যাটারাল বর্ডার বরাবর রান করবে, ইউটেরাসের ল্যাটারাল বর্ডার বরাবর, তারপর সুপ্রোল্যাটারাল অ্যাঙ্গেল যেখানে কর্নুয়া ও ওই কর্নুর ওইখানে যে সে ল্যাটারাল টার্নিং নেবে, ল্যাটারাল টার্নিং নিয়ে রান করবে অ্যালং দ্য medial two-third of the fallopian tube, বরাবর রান করবে, রান করে তারপরে হচ্ছে আমাদের কি করবে, ফাইনালি ওভারিয়ান আর্টারির সঙ্গে অ্যানাস্টোমোসিস করে টার্মিনেট হয়ে যাবে। এই ব্রাঞ্চ যখন এইখানে আসে, যখন এই যে ল্যাটারাল অ্যাঙ্গেল এই সার্ভিক্সের এই পর্যন্ত আসে, তাহলে সার্ভিক্সের এইখানে এসে এই ইউরেটারকে কিছু ব্রাঞ্চ দেবে, এইখানে এসে সে ইউরেটারকে ব্রাঞ্চ দেবে, তারপরে এইখানে এসে সে ভ্যাজাইনাকে ব্রাঞ্চ দেবে, এইখানে এসে সে সার্ভিক্সকে ব্রাঞ্চ দেবে। তাহলে ব্রাঞ্চ কি আছে, তাহলে এই যে অ্যাঙ্গেলে এসে এই ইনফেরিয়র অ্যাঙ্গেলে ইউরেটারকে ব্রাঞ্চ দিচ্ছে, ভ্যাজাইনাকে ব্রাঞ্চ দিচ্ছে, সার্ভিক্সকে ব্রাঞ্চ দিচ্ছে, বুঝছো। এরপরে যখন উপর দিকে ওঠে, এই ল্যাটারাল বর্ডার অফ দা ইউটেরাসে থাকে, তখন এইখানে কিছু ব্রাঞ্চ দেয়, মাল্টিপল ব্রাঞ্চ দেয়। এই মাল্টিপল ব্রাঞ্চটাকে বলা হয় আর্কুয়েট ব্রাঞ্চ, সামনের দিকেও দেয়, পিছন দিকেও দেয়। এই আর্কুয়েট ব্রাঞ্চগুলো করেসপন্ডিং এই পাশ দিয়ে যে আর্কুয়েট ব্রাঞ্চগুলো আছে, এই আর্কুয়েট ব্রাঞ্চের সঙ্গে অ্যানাস্টোমোসিস করে এট দ্য মিড লাইন অফ দ্য অ্যান্টেরিয়র ও পোস্টেরিয়র সারফেসের মিড লাইন বরাবর আর্কুয়েট আর্টারি অফ অপোজিট সাইডের সঙ্গে সে অ্যানাস্টোমোসিস করে। তারপরে ফাইনালি যখন এইখানে আছে ল্যাটারাল 2/3 অফ দ্য ইউটারাইন টিউব, এই বরাবর এসে সে ইউটারাইন ব্রাঞ্চ টিউবের ব্রাঞ্চ দেয়, আর কিছু ব্রাঞ্চ দেয় ওভারিকে কিছু টুইক দিয়ে সে শেষ হয়ে যায়। এইগুলো হচ্ছে আমাদের কোর্স অ্যান্ড ব্রাঞ্চেস অফ দ্য ইউটারাইন আর্টারি পড়লাম। এবার আসে মোড অফ সাপ্লাই জানতে হবে। এবার আসে যে মোড অফ সাপ্লাই যদি আমরা ক্রস সেকশন দেখি, এরকম যে ক্রস সেকশন যদি দেখি, তাহলে এই দিক থেকে আসলো হচ্ছে আমাদের ইউটারাইন আর্টারি এই দিক থেকে ব্রাঞ্চ দিয়ে দেবে, যে পেরিটোনিয়ামের নিচেই ব্রাঞ্চ দেবে, যেগুলোকে বলা হয় আর্কুয়েট ব্রাঞ্চ। হ্যালো, তোমরা শুনতেছো? স্যার
এই আর্কুয়েট ব্রাঞ্চ দেবে। আর্কুয়েট ব্রাঞ্চ এই বরাবর হচ্ছে অ্যানাস্টোমোসিস করে, মিড লাইন বরাবর অ্যানাস্টোমোসিস করবে। এই আর্কুয়েট ব্রাঞ্চ হচ্ছে এর ভিতর দিকে কিছু ব্রাঞ্চ দিয়ে যাবে, যেটা হচ্ছে মাস্কুলার লেয়ারকে পিয়ার্স করে, মানে কি বলে মায়োমেট্রিয়ামকে পিয়ার্স করে ভিতরে ঢুকে পড়বে। ভিতরে ঢুকে যেয়ে এ হচ্ছে মিডল লেয়ার অফ দা মাসেল, এইখানে হচ্ছে স্ট্যাটাম ভাস্কুলারি অ্যানাস্টোমোসিস করে, এইখানে মাল্টিপল অ্যানাস্টোমোসিস করে তৈরি করবে হচ্ছে স্ট্যাটাম ভাস্কুলারি। এই স্ট্যাটাম ভাস্কুলারি মিডল লেয়ার অফ দা মাসেলে থাকবে, স্মুথ মাসেলের মিডল লেয়ারে থাকবে। সেইখান থেকে দুই ধরনের ব্রাঞ্চ হবে, একটা হচ্ছে বেজাল ব্রাঞ্চ আর একটা হচ্ছে স্পাইরাল ব্রাঞ্চ। বেজাল ব্রাঞ্চটা ছোট আর স্পাইরাল ব্রাঞ্চটা বড়। এই বেজাল ব্রাঞ্চটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের স্ট্যাটাম বেজালি। এন্ডোমেট্রিয়ামের 3টে লেয়ার থাকে, একটা হচ্ছে স্ট্যাটাম কম্প্যাক্টাম, স্ট্যাটাম স্পঞ্জিওসাম আর স্ট্যাটাম বেজালি। স্ট্যাটাম কম্প্যাক্টাম মানে ভিতর থেকে বাইরের দিকে যদি বলো তাহলে একেবারে প্রথম লেয়ারটাকে বলা হয় স্ট্যাটাম কম্প্যাক্টাম, দ্বিতীয় লেয়ারটাকে বলা হয় স্ট্যাটাম স্পঞ্জিওসাম, তৃতীয় লেয়ারটাকে বলা হয় স্ট্যাটাম বেজালি। তাহলে এই যে ভিতরের দুটো লেয়ার, এই ভিতরের দুটো লেয়ারকে বলা হয় ফাংশনাল লেয়ার, কারণ মিনিস্ট্রেশনের সময় এইগুলো শেডিং আউট হয়ে যায়। পরবর্তীতে এই বেজাল লেয়ার থেকে আবার এই ফাংশনাল লেয়ারগুলো তৈরি হয়। এই বেজাল লেয়ারকে যে আর্টারি সাপ্লাই দেয় সেটাকে বেজাল আর্টারি বলে, আর যেটাকে ফাংশনাল লেয়ারকে সাপ্লাই দেবে সেটাকে বলা হয় স্পাইরাল আর্টারি। তাহলে কি মোড অফ সাপ্লাই বুঝতে পারছো তোমরা? মোড অফ সাপ্লাইয়ে প্রথমে কিছু আর্কুয়েট ব্রাঞ্চ দেবে, আর্কুয়েট ব্রাঞ্চ দিয়ে সেইগুলো হচ্ছে থাকবে কি ইন বিটুইন দা পেরিমেট্রিয়াম, বা পেরিমেট্রিয়াম মানে হচ্ছে ওই পেরিমেট্রিয়াম এবং মায়োমেট্রিয়াম এর মাঝখান দিয়ে সে রান করে এ পাশেরটা ও পাশের সঙ্গে এই মিড লাইন বরাবর কি করবে, অ্যানাস্টোমোসিস করবে। এইখান থেকে কিছু ব্রাঞ্চ তৈরি হবে, এই আর্কুয়েট ব্রাঞ্চ থেকে কিছু ব্রাঞ্চ, মাল্টিপল ব্রাঞ্চ তৈরি হয়ে এই রেডিয়ালি আমাদের ইউটেরাসের ভিতরে মানে মায়োমেট্রিয়ামের ভিতরে ঢুকে পড়বে। রেডিয়ালি মায়োমেট্রিয়াম 4 দিক থেকে তৈরি হয়ে মায়োমেট্রিয়ামের ভিতরে ঢুকে পড়লো। মায়োমেট্রিয়ামের ভিতরে ঢুকে পড়ে সে এই মায়োমেট্রিয়ামের মিডিল লেয়ারে আবার এই রেডিয়াল আর্টারিগুলো অ্যানাস্টোমোসিস করে স্ট্যাটাম ভাস্কুলারি নামক একটা লেয়ার তৈরি করবে। এই স্ট্যাটাম ভাস্কুলারি থেকে তখন দুই ধরনের তৈরি হবে, ব্রাঞ্চ তৈরি হবে। একটা হচ্ছে শর্ট ব্রাঞ্চ যেটাকে বেজাল ব্রাঞ্চ বলে, আর একটা লং ব্রাঞ্চ মানে স্পাইরাল, মানে এরকম পেঁচানো সত্যি পেঁচানো এরকম থাকবে, যেটা লং ব্রাঞ্চ তৈরি করবে। এই লং ব্রাঞ্চটা হচ্ছে স্পাইরাল ব্রাঞ্চ, যেটা হচ্ছে ফাংশনাল লেয়ার অফ দা মায়োমেট্রিয়ামকে সাপ্লাই দেবে। এন্ডোমেট্রিয়ামই ফাংশনাল লেয়ার অফ এন্ডোমেট্রিয়ামকে সাপ্লাই দেবে, আর হচ্ছে বেজাল লেয়ার হচ্ছে যেটা পার্মানেন্ট লেয়ার অফ দা এন্ডোমেট্রিয়ামকে সাপ্লাই দেবে। সেটা কিন্তু যখন মিনিস্ট্রিয়াল শেডিং হয়ে গেলে এই ফাংশনাল লেয়ার গুলো শেডিং আউট হয়ে যায়, কিন্তু বেজাল লেয়ার থেকেই যায়। এই বেজাল লেয়ার থেকে আবার নেক্সট মিনিস্ট্রেশনের আগ পর্যন্ত আবার এই দুটো লেয়ার তৈরি হয়। যখন যখন এই যে বাচ্চা হয় তখন কিন্তু, যখন ইমপ্লান্টেশন হয় তখন কিন্তু এগুলো আর শেডিং হয় না, তখন এই ফাংশনাল লেয়ার আর বেজাল লেয়ার এর মাঝখানে এই হচ্ছে ওই ইমপ্লান্টেশন হয়। কিন্তু এই দুই লেয়ারের মাঝখানেই হচ্ছে ইমপ্লান্টেশন হয়ে তারপরে বাচ্চা কিন্তু এই দুই লেয়ারের মাঝখানেই বড় হতে তালে থাকে। তারপরে কিভাবে হয় এগুলো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ বুঝবো। তাহলে এই হচ্ছে আর্টারিয়াল সাপ্লাই। আর্টারিয়াল সাপ্লাই আমাদের জানতে হবে প্রথমে কোর্স কি, কার ব্রাঞ্চ কোর্স কি, তারপরে এই ইউটেরাইন আর্টারি কি ব্রাঞ্চ আছে, তারপরে হচ্ছে মোড অফ, যদি বলে মোড অফ আর্টারি সাপ্লাই বলো তাহলে তোমাকে এই ব্রাঞ্চগুলোর কি ডিটেইলস লাগবে? ব্রাঞ্চগুলো তো বেশি ইম্পর্টেন্ট না, ব্রাঞ্চগুলোর ভিতরে হচ্ছে ওইখানে দেখলাম আসে ব্রাঞ্চ দিল, ভেজাইনালে ব্রাঞ্চ দিল, সার্ভাইকালে ব্রাঞ্চ দিল, আর এখানে হচ্ছে এসে কি দিল, এখানে আলটিমেটলি কি কাকে সাপ্লাই দেয় এইটা আমাদের মনে রাখতে হবে। তা প্রথম সাপ্লাইয়ের ভিতর আমরা ধরবো কি ইউটেরাসকে সাপ্লাই দেয়, ইউটেরাইন টিউবকে সাপ্লাই দেয়, ওভারিকে সাপ্লাই দেয়, তাই না? জি স্যার। ভেজাইনাকে সাপ্লাই দেয়, আর ইউরেটার
ইউরেটারকে সাপ্লাই দেয়। এইগুলো যদি মনে রাখো তাহলে ওই করেসপন্ডিং আর্টারিগুলো ওইখানে থাকবে। এই ব্রাঞ্চগুলো অত ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের কোর্স আর ইউটেরাসকে সাপ্লাই দেওয়ার ব্রাঞ্চগুলো মানে আর্কুয়েড ব্রাঞ্চ থেকে শুরু করে তারপরে তার ভিতর পর্যন্ত রেডিয়াল ব্রাঞ্চ, তারপরে স্ট্রাটাম ভাস্কুলারি থেকে স্পাইরাল ব্রাঞ্চ এবং বেজাল ব্রাঞ্চ, এইগুলো হচ্ছে মোড অফ সাপ্লাই। এটা পরীক্ষার সময় ভাইবাও জিজ্ঞেস করা হয়, আবার রিটেনেও এই কোশ্চেনটা আসে যে মোড অফ সাপ্লাইটা লেখো। এই আমরা আর্টারিয়াল জানলাম। এইবার আসো যে ভেনাস ড্রেনেজ। না, ইউটেরাস তো শেষ করতে হবে, তাহলে তো আর এক লেকচারে শেষ করা যাবে না, বুঝছো? আজকে মাথায় ঢুকতেছে না স্যার কিছু করতেছে না স্যার। আর ঢুকছে না? না স্যার। এরপরে তোমার ভেজাইনা, তারপরে এক্সটার্নাল জেনিটালিয়া। স্যার পরের দিন 3বার পড়লে স্যার হয়ে যাবে না? তার মানে 3 ক্লাস দিলে আজকে হয়ে যাবে না? 3বার শেষ হয়ে গেছে। তার জি, পড়তে চাচ্ছ না? জি স্যার, তাহলে আর শুনতে স্যার। হ্যাঁ, আর শুনতে চাচ্ছ না? না স্যার। হ্যাঁ, স্যার, তার মাথায় ঢুকছে না। ঠিক আছে, জিনিসটা hang হয়ে ডিফিকাল্ট গেছে। মনে হচ্ছে।